তিক্ততা থেকে ডিভোর্স, কারণ, উপাদান, অনিবার্যতা, নিবার্যতা। অধ্যাপক অর্ধেন্দু শেখর ভট্টাচার্য। ভূমিকা। ডিভোর্সের অর্থ, তাৎপর্য, প্রয়োগ। যে কোনো সম্পর্কে অন্ততপক্ষে দুইটি পক্ষ থাকবে। সম্পর্কের একটা সেতুপথ থাকবে, যা প্রধানত মানসিক, অর্থাৎ ভাবনা, বিচার, অনুভব, আবেগ, আশা, আকাঙ্ক্ষার নানাবিধ গুণ পরিমাণে মিশ্রণে ঘটবে। এই মিশ্রণের অনুপাত যথাযথ ও সঠিক না হলে মনের, একজনের বা দুজনের বা বহুজনের মনের রসায়নে নেতির আক্রমণ ঘটে এবং তাই সম্পর্কে চির ধরে, ছিন্নতা গ্রাস করতে থাকে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সম্পর্ককে যথাযথ ও সঠিক রসায়নে যাপনযোগ্য অবস্থায় রাখতে হলে তাই প্রাথমিক ছন্দপতনে বা অবরসায়নের সময়েই সচেতন হতে হয় এবং পরিকল্পনা করেই ভেবেচিন্তেই রিপেয়ারিং বা বিনির্মাণে মন দিতে হয়। বক্ষমান গ্রন্থে এবং আলোচনায় আমাদের ফোকাসটি, আমাদের নজরটি সকল সম্পর্কের বিষয় নয়, শুধুমাত্র ডিভোর্স ঘটতে পারে, বিচ্ছেদ ঘটতে পারে এমন সব সম্পর্কের এলাকায় সীমাবদ্ধ থাকবে। বাংলায় বিচ্ছেদ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হয়ে থাকে, যেমন বন্ধু বিচ্ছেদ, ভাই, বাবা মা, ভাই বোনের মধ্যে বা আপনজনের মধ্যে বিচ্ছেদ, অর্থাৎ সম্পর্কের ছেদ বোঝাতে ব্যবহার হয়। এবং সংকীর্ণার্থেও, ডিভোর্স অর্থেও শুধুমাত্র স্বামী স্ত্রী বা যৌথ জীবনের বিচ্ছিন্নতার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। বইয়ের শিরোনামে তাই বিচ্ছেদ শব্দটি না রেখে সংকীর্ণ অর্থের এবং যথাযথ প্রসঙ্গের তাৎপর্য ধরে রাখতে ডিভোর্স কথাটি ব্যবহার করেছি। বিবাহ শব্দটি দিয়ে ডিভোর্স বা বিচ্ছেদকে বিশেষিত করিনি, কারণ দেখতে পাবো 3 রকমের সম্পর্ক আছে যার ভিত যৌন সম্পর্কের বাস্তবতায় স্থাপিত, এবং বিচ্ছেদ বা ডিভোর্স প্রতিটি সম্পর্কের, অর্থাৎ যৌন ভিতে স্থাপিত প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই ঘটতে পারে। আর্থিক বা বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে ঘটমান যৌন তৃপ্তি লেনদেনের সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক ভালো লাগা, ভালোবাসা, প্রেম বন্ধনের মানসিক ভিতে বহমান সম্পর্ক বা লিভিং টুগেদার, এবং 3 পারিবারিক সামাজিক স্বীকৃতির ভিতে আর ধর্ম সংস্কার ইত্যাদির প্রবর্তনায় প্রতিষ্ঠিত আনুষ্ঠানিক বিবাহ সম্পর্ক। আজকাল একটি আইনানুগ, রাষ্ট্র সমর্থিত সাংবিধানিক যৌন সম্পর্কের কথা ঘোষণা করা হয়েছে, রেজিস্টার্ড ম্যারেজ, সংক্ষেপে বার বধূ বার বনিতা বেশ্যা সম্পর্ক, সহবাস, লিভ টুগেদার, সামাজিক বিবাহ, আইনানুগ বিবাহ। এই যৌন ভিত সম্পর্কের প্রতিটি ক্ষেত্রেই ডিভোর্স বা বিচ্ছেদ ঘটতে পারে, ঘটেই থাকে, কিন্তু ডিভোর্স কথাটি প্রথম এবং দ্বিতীয় প্রকারের সম্পর্কের বেলায় ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় সামাজিক অথবা আইনানুগ বিচ্ছিন্নতার ক্ষেত্রে। বক্ষমান আলোচনায় প্রধান আলোকপাতটিও তাই থাকবে বিবাহ কেন্দ্রিক বিচ্ছিন্নতার বা ডিভোর্সের এলাকায়। এখানেও এই সামাজিক অথবা আইনানুগ বিবাহের বেলাতেও একটি কিন্তু আছে, এবং সেই কিন্তুর এলাকাও সুতরাং বাদ দিতে হবে। কিন্তু এই কিন্তুটি কী এবং কেন বাদ দিতে হবে তা বলা দরকার। সকল বিবাহের ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে উভয় পক্ষই, পাত্রপাত্রীপক্ষই চিন্তা, অনুভব, বাসনায় মনের দিক থেকে একটি সার্থক সম্পর্ক গঠনে আগ্রহী এবং সেই উদ্দেশ্যেই বিবাহ কর্মটি সমাধা করেছেন। এই মনে করাটি, এই মনোভাবটি বিবাহের একটি পূর্ব শর্ত। কিন্তু অনেক ক্ষেত্রে আজকাল ধান্দাবাজ বিবাহ সম্পর্ক ঘটানো হয়ে থাকে, যেখানে কথিত পূর্বশর্তটি থাকে না, বরং কোনো না কোনো স্বার্থান্ত চেতনা, স্বার্থান্ত উদ্দেশ্য, লক্ষ্য থাকে। এই ধরনের বিবাহটাই থাকে না, তাই ডিভোর্স আলোচনার মধ্যে আসবে না। কাদের মধ্যে এবং কাদের জন্য এটা নয়। বইটি কাদের জন্য এবং কেন, সেই কথাগুলি প্রথমেই জানা দরকার। সাধারণভাবে বইটি সকল পাঠকের জন্যই, যারা অনেক জানেন এবং তাদের জন্য কিছু অজানা সঠিক তথ্য, সত্য বিশ্লেষণ থাকছে, যা তাদের অন্যকে উপদেশ নির্দেশ দেওয়ার সময় কাজে লাগতে পারে। যারা কম জানেন বা মনে করেন কিছুই জানেন না এই প্রসঙ্গে, তারা কিছু তথ্য, সত্য বিশ্লেষণ খুঁজে পেয়ে নতুন করে ভাবার হদিশ পাবেন। এরা সকলেই দ্বিতীয় চিন্তায় অভ্যস্ত, ভাবনা থেকে সরে এসে অনভ্যস্ত বিচার বিবেচনায় সুযোগ পাবেন। আর এটা যদি ঘটে, তাহলে সকল পরিবারে, সকল ব্যক্তি সম্পর্কের একটা সদর্থক শান্ত বিচক্ষণতা জাগরিত হবে, এবং সুতরাং উত্তেজিত প্রতিক্রিয়া বা মেজাজি সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে। এবং এর ফলে যদি তা হয়, তাহলে ডিভোর্সকাঙ্ক্ষী দ্বীপ্রান্ত কুশীলবেরাও অপরের প্রভাব, আঘাত, প্রণোদনা থেকে বেঁচে থেকে নিজ নিজ চিন্তা, আবেগ, বাসনার ভিতে দাঁড়িয়ে পুনর্বিবেচনায় সঠিক পথ সন্ধানের এবং যোগ্য শোধন সাধনের পথ খুঁজে পাওয়াটা সহজতর হবে। বইটি বিশেষভাবে সেই সব কুশীলবদের জন্য যারা
কাঁচি বাটি কাটারি নিয়ে স্বল্প দীর্ঘ বিবাহ বন্ধনটির ছেদ ঘটাতে চাইছে। এদের জন্য বক্তব্য, তিষ্ঠ ক্ষণকাল, কাটার যন্ত্রটি আপাতত পাশে সরিয়ে রেখে বইটি পড়ে ফেলো এবং তারপর যা করার তা তো করতেই পারবে। এতদিনই যখন তিক্ত গুঁতোগুঁতি করতে সময় পেলে, তখন আর 2-4টি দিন না হয় দেখেই নিলে, বইয়ের কথা পড়েই নিলে। কি জানি, এমন তো হতেই পারে যে তিক্ত গোঁদাগুতি থেকে সরে এসে মিষ্টি লুটোপুটিতে পুনর্বাসন পেয়ে গেলে। বিবাহের পূর্বশর্তের কথাটা মনে থাকলে ভাবতেই পারবে যে সেই পুনর্বাসন বা পুনর্মূষিক ভব, এখানে পুনর্প্রেমিক ভব অবস্থাটা নেহাত মন্দ হবে না, কম পাওনা হবে কি? একটি সবিশেষও আছে, যারা এখন স্বামী স্ত্রী সম্পর্কে বাঁধা পড়েনি, যারা অতএব এখনও ডিভোর্স ভাবনার দংশনে লীন হয়ে যায়নি, এই সুযোগে বা দুর্যোগ এখনও পায়নি, অর্থাৎ যারা কল্পনায় ভবিষ্যতের নীড় স্বপ্নে বিভোর, আকাশের নীল, বাতাসের ব্যজন আর মধুরের সৃজনে তরঙ্গিত মন অপেক্ষারত, অথবা যারা সদ্য আপেলের স্বাদে আতপ্ত দিন আর আকাঙ্ক্ষিত মধুজামিনী যাপন করে উচ্চ বৃক্ষ নীড়ে কপতির পর্ব পার করে চলেছে, যারা এখনও ফুলে ফুলে সৌরভের সন্ধান পাচ্ছে, গাছে গাছে কোকিলের কুহুধ্বনি শুনছে, আর জীবনের পালক পালক ভাসমান অনুভবে আপ্লুত হচ্ছে, তাদের সকলের জন্য এই বইটিকে ইনোকিউলেশনের মতো করে তৈরি করতে চেয়েছি। ফুলের বৃন্তে যে কাঁটা থাকে, গাছের কোটরে যে দংশনক্ষম কীট থাকে এবং জীবনের যাপনে যে দায়িত্ব কর্তব্যের লষ্ট্র লগুড় লণ্ডভণ্ড থাকে, তা জানা থাকলে সেই সব বাধা বিঘ্ন বিপত্তিগুলিকে এড়িয়ে যাবার পথের সন্ধান সহজ হয়। জানাটা শক্তির উৎস, না জানাগুলি দুর্বলতার উৎস, বিফলতার উৎস, বিষণ্ণতার কারণ। বইটি তাই যারা লাড্ডু খেয়ে পস্তিয়েছে, সবে লাড্ডু খাচ্ছে এবং এখন যারা লাড্ডুর আস্বাদনে পরিকল্পনা করছে বা করবে, তাদের সকলের জন্যই। লাড্ডু ভক্ষণ ক্রিয়াটি যার যার নিজের পছন্দ, নিজের সিদ্ধান্ত। কিন্তু যদি খেতে ইচ্ছে সিদ্ধান্ত হয়, তাহলে পস্তানোর অলিগলি হাল হকিকত জেনে বুঝে করাই ভালো, এড়িয়ে যাওয়া সহজ হবে। রবীন্দ্র কথায় শেষ করি, সম্ভব পরের জন্য সবসময়ই প্রস্তুত থাকাই সভ্যতা, বর্বরতা পৃথিবীতে সকল বিষয়েই অপ্রস্তুত। কথাটির বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গ্রন্থে করেছি। যে অনুরাগ তখন শুরু হয়, সেই তো কালক্রমে বিতরোগ, বিরাগে, বিরোধে, বিরূপতায়, বৈরিতায় পৌঁছে গিয়ে ডিভোর্সমুখী হয়। তাই জয় করবার একটি পথ, নিবার্য যা তাকে নিবারণ করা। এই নিবারণ করার যাবতীয় পথ প্রকরণ এই গ্রন্থে থাকবে। সেই পথ অনুসরণ করাটাই বিবাহের পূর্ব শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অধিকাংশ কুশীলবরা নানা কারণে, নানাভাবে এবং নানা আবেগের বশে তাড়িত হয়ে নিবারণযোগ্য পস্তানোর প্রক্রিয়াকেই অনিবার্য করে তুলে অকারণ অভিযোগ করে জনমানসে দিল্লিকা লাড্ডুর ধারণা পুঁতে দিয়েছে। সাঁতার না জানা নরনারীরা যখন বিয়ের দরিয়ায় ঝাঁপ দিয়ে শান্ত শীতল জলরাশিতেই নিজ নিজ ভুল ভ্রান্তির হস্তপদ তাড়নায় উদ্ভ্রান্ত কিংকর্তব্য বিমূঢ়তার আমদানি করে ডুবতে থাকে, তখনই সব দোষ চাপিয়ে দিতে চায় সেই জলের উপর বা এই বিয়ে ব্যাপারটার ঘাড়ে। নিজ নিজ ঘাড়গুলিকে বাঁচানোর তাগিদেই বোধ হয়। একটু দেখে নিলে, একটু শুনে নিলে, একটু বুঝে নিলে এবং একটু পড়ে শুনে নিলে এই মধুরতম দ্বৈত সম্পর্কটিকে নন্দনকাননের নন্দিত কুসুমিত ফুলে ফলে সুশোভিত করে তোলা যায়। এই প্রসঙ্গে আমার প্রথম বইটিতে যৌথ জীবন ইতিপূর্বে উল্লেখিত যৌনভিদ দ্বৈত জীবনের কথা তুলে ধরেছি। দ্বিতীয় গ্রন্থটিতে দাম্পত্য মধুরের সৃজন, যেখানে বিবাহিত জীবনকে মধুর ক্ষণের উৎসভূমি তৈরি করার কথা বলেছি, এবং এখন এই গ্রন্থটিতে বিবাহিত জীবনেরকে ডিভোর্সের টাইটানিকে পরিণতির থেকে বাঁচানোর পথ প্রকরণ থাকছে। এই পরিণতিকে নিবার্য বলে তুলে ধরেছি, নিবারণযোগ্য করে যাবতীয় বিচার বিশ্লেষণ করেছি। বিবাহিত জীবন পর্বের যে কোনো সময়ে যখনই কোনো ম্যালিগন্যান্ট সেল বা বিরক্তিকর বিধ্বংসী অনুভব, আবেগ, চিন্তা, ভাবনার দেখা পাবে, তখনই সচেতন হয়ে কাউন্সেলরের সাহায্যে শোধন সাধনের পথ ধরবে। যত দেরি হবে তত ক্যান্সারাস হয়ে মালিগ্যান্সি বেড়ে যাবে। শুধু কাউন্সেলর নয়, দেবতাদেরও অসাধ্য করে তুলবে। সময়ের একটি ফোঁড় অসময়ের 9টি থেকে বাঁচায়, তাই সময় মতো সময় দেবে। অসময়ের খপ্পরে পড়ে সম্পর্ককে অনিবার্যতায় টেনে নামাবে না বা ডুবিয়ে মারবে না। ফার্স্ট এইড কভারেজের জন্য 9433104342 অথবা 26712123। 2 অধ্যায়, বিষয় বিবাহ। বিবাহ কথাটি বহু অর্থে ব্যবহৃত হয়। কবিরা শব্দে শব্দে বিবাহ দিয়ে কাব্য রচনা করেন। সংস্কার প্রভাবিত ব্যক্তিরা প্রাণীর সঙ্গে প্রাণীর বা বৃক্ষাদি পাদপের সঙ্গে অন্য কোনো বৃক্ষ পাদপের চিহ্ন দিয়ে উৎসব করেন। একসময় আমাদের দেশে বাল্যবিবাহ, গৌরীদান প্রথায় বিবাহ সংঘটিত হতো।
অনেকে বিবাহ বলতে একটি পবিত্র অপার্থিব ঐশ্বরিক সম্পর্ক যোগাযোগকে, স্বর্গে সম্পন্ন কল্প সংযোগকে বোঝেন। এরকম যাবতীয় অর্থে বিবাহকে কোনো বাস্তব যৌন সম্পর্কের ভিত ভাবা হয় না। এই অর্থে তাই এটি আমাদের আলোচ্য এলাকায় পড়ে না, কারণ সামাজিক মানসিক আইনানুগ ডিভোর্স এই এলাকায় ঘটে না। সামাজিকভাবে যূথবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে বিবাহ শব্দ ধারণাটি অর্থের, তাৎপর্যের এবং বৈশিষ্ট্যের কখনো আমূল, কখনো বা প্রভূত পরিবর্তন ঘটে গেছে। উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, জীবন যাপনের রদবদল, যুদ্ধ সংগ্রাম সংঘর্ষের রূপান্তর, সাংস্কৃতিক জীবনের ক্রমপরিবর্তন এবং ক্রমোন্নতি অনিবার্য কারণেই বিবাহ ধারণাটির ক্রমবিকাশ ঘটিয়েছে। তাই অতীতের যাযাবর জীবনে, উপজাতি গোষ্ঠীবদ্ধ জীবনে মুক্ত যৌন জীবন ছিল, সন্তান শক্তি বৃদ্ধির জন্য আবশ্যক ছিল, কিন্তু সেই যৌন সংযোগ সম্পর্ক প্রকৃতি, প্রবৃত্তি ও প্রাণীজ প্রথায় নির্বাহিত হতো, কোনো সামাজিক সাংস্কৃতিক অনুশাসনে নিয়ন্ত্রিত ছিল না। এই মুক্ত স্বাধীন যৌন চেতনা এবং সুতরাং বাসনা উত্তরাধিকার সূত্র কখনো ক্ষীণ, কখনো পুষ্ট প্রবাহে ব্যক্তি জীবনের একটি প্রাপ্ত প্রদত্ত উপাদান। বিষয়টি স্মরণ করার মতো, সন্তানের মালিকানা ব্যক্তিগত ছিল না, দলের বা গোষ্ঠীর ছিল। কৃষি সভ্যতা একই সঙ্গে জমির ব্যক্তিগত পরিবারগত মালিকানার ধারণাটি এবং সুতরাং নারীর সন্তান প্রসবের যোগ্যতাটির কারণে একই ধরনের মালিকানাবোধের জন্ম দেয়। উভয়ই জমি এবং নারী ফসল ফলায়, খাদ্য জমি থেকে আর সন্তান সংখ্যা শক্তি নারী থেকে পাওয়া যায়। তাই শক্তির সম্পদের কেন্দ্র যে ব্যক্তি পরিসরে ব্যক্তি পরিবার, সে একইভাবে এবং ভঙ্গিতে জমি নারীকে দখলে রাখার প্রয়োজন বোধ করে। এখান থেকেই এই মালিকানাবোধের ধারণাটি স্মরণ রাখতে হবে। এই মালিকানাবোধ অনিবার্যভাবেই বিবাহ ধারণাটিকে সামাজিক করে তুলবে, কারণ একটি সামাজিক ঘোষণা না থাকলে কোন নারীটি কার দখলে তা বোঝানো যাবে না, এবং অবশ্যই সেই নারী জমিতে কর্ষণ করা সন্তান সন্ততিদের ব্যক্তি পরিবার মালিকানায় চিহ্নিত করা যাবে না। এই বোঝানোর জন্য এবং চিহ্নিতকরণের মানসে নানা প্রকরণের পথ পদ্ধতি প্রবর্তিত হবে, নাম, পদবি, কপালে সিঁদুর, হাতে নোয়া ইত্যাদি প্রভৃতি। এবং নির্ভয় হতে হবে, মালিকানাকে সুরক্ষিত করতে হবে, সম্ভাব্য বাধাবিঘ্ন বিপত্তির হাত থেকে এই শক্তিকেন্দ্রিক ক্ষমতাকেন্দ্রিক মালিকানা মানসিকতাকে মুক্ত রাখতে হবে। জমি প্রাণহীন, তাই তার জন্য যে বিধি বিধান চিহ্নিতকরণ তা গবাদি পশু থেকে আলাদা। কৃষি জীবনের প্রয়োজনে প্রাণবান গবাদি পশুদের জন্য দড়ি, খুঁটো, গোয়াল এবং প্রয়োজনে কোনো শ্রাব্য দৃশ্য চিহ্ন দেওয়া যেতেই পারে। এই দুই অনিবার্য উপাদানের জমি এবং পশু কারোরই প্রতিপক্ষ হিসেবে প্রকাশ হয়ে বিদ্রোহের সম্ভাবনা থাকছে না। কিন্তু নারী সমমান না হলেও তো সম সম্ভাবনাময় মস্তিষ্কের অধিকারী। পাশ উল্টে গেলে পুরুষের ক্ষমতার কেন্দ্রের সর্বনাশ। তাই স্মরণ রাখতে হবে যে পুরুষের মালিকানাকে একচ্ছত্র করা, নারীকে যৌন স্বাধীনতা থেকে বঞ্চিত করা এবং এক পুরুষ কেন্দ্রিক যৌন জীবনের সতীত্বে বেঁধে রাখার স্বার্থান্ত বাসনায় নারীর জন্য ক্রমশ নিয়ম নিগড়ের অনুশাসনের দড়িদড়ার প্রবর্তন ঘটতে বাধ্য। তাই ক্রমশ ধারণা বিশ্বাসের প্রবর্তনা, নারীর দায় দায়িত্ব, কর্তব্য অকর্তব্য বিষয়ে মহাভারত তৈরির আবশ্যিক ও অনিবার্য বোধ হবে। যারা অগ্রণী তারা আমার মহাভারতের নারী, কন্যা, জায়া, জনয়িত্রী এবং সবিশেষ দ্রৌপদীর সেকাল ও একাল দেখে নিতে পারেন। এই অংশ থেকে স্মরণ রাখতে হবে যে মালিকানা বা দখলদারি পেলেই হবে না, তাকে ধরে রাখার জন্য প্রায়োগিকভাবে সফল করে তুলতে হলে প্রভূত পরিমাণে সংস্কার কুসংস্কার নারীর মনে মাথায় গজাল মেরে গোঁজাতে হবে। আর ইহারই পূর্ব শর্ত হিসেবে নারীর জন্য বেদকে অস্পৃশ্য করে রাখতে হবে, অর্থাৎ এর পঠন পাঠন জ্ঞান আহরণ থেকে দূরে রাখতে হবে। নলেজ ইজ পাওয়ার, ইগনোরেন্স ইজ দ্য সোর্স অফ পাওয়ার। অপরের প্রতিপক্ষের অজ্ঞতাই ক্ষমতাধরের শক্তির উৎস। সেকাল, মধ্যকাল, একাল। বিবাহের নানা প্রকার ভেদ ছিল, আছে। প্রাচীন আর্যদের মধ্যে বিনিময় বিবাহ, বীর্য শুল্ক বিবাহ, পরীক্ষামূলক বিবাহ, কুমারী বুজ্জ থেকে পত্নী নির্বাচন, গান্ধর্ব বিবাহ এবং সাহচর্যমূলক বিবাহ প্রথার প্রচলন ছিল। আবার উত্তরাধিকার সূত্রে বিবাহ, দেবর বিবাহ, শালিকা বিবাহ এবং মামাতো পিস্তুত ভাই বোনদের মধ্যে বিবাহ এবং কণ্ঠীবদল বিবাহ বিষয়েও তথ্য আছে। স্মৃতিশাস্ত্রে এবং মহাভারতে 8 রকমের বিবাহের কথা বলা আছে: দৈব, আর্য, ব্রাহ্ম, প্রাজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, আসুর, পৈশাচ। বিবাহ বিষয়ে আরও অনেক বিচিত্র কথা ও রকমের হদিশ পাবেন বিশ্বকোষ ঘাঁটলে অথবা ওয়েবসাইট ভিজিট করলে। বক্ষমান আলোচনায় সেই প্রকার বৈচিত্র্য প্রাসঙ্গিক নয়, কিন্তু একটি স্মরণযোগ্য প্রাসঙ্গিক বিষয়
বিবাহ একটি ব্যক্তিগত দ্বৈত সম্পর্ক, কিন্তু এর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পারিবারিক দিক বা ডাইমেনশনগুলি গুরুত্বপূর্ণ। বিবাহের উদ্দেশ্য, লক্ষ্য বিষয়েও নানা জনের নানা মত আছে, স্বাভাবিক। আমাদের আলোচনা বর্তমানের প্রেক্ষাপট, তাই অতীত দিনের মতে মনে না গিয়ে হাল বর্তমানের ধারণা বিশ্বাসে মন দেবে। এখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে স্থানকাল, পাত্র এবং সমাজ পরিবার অনুযায়ী, তাদের চিন্তা, আবেগ, বাসনা, তাদের শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা অনুযায়ী প্রতিটি ব্যক্তির নিজ নিজ বিচার বিশ্বাসে এই উদ্দেশ্য বা লক্ষ্যটি বিবেচিত স্বীকৃত হয়ে থাকে। বিবাহের এই উদ্দেশ্য লক্ষ্য বিষয়ে বিভেদের কারণে অনেক অসন্তোষ, বিরক্তি, বিরুদ্ধতা ঘটে এবং সেই বিরক্তির কারণে শত শত রকমের ঝামেলা, বিতণ্ডা, বিচ্ছেদকে গতি ও গন্তব্য দেয়। এক কথায় একেই আমরা এই গ্রন্থে তিক্ততা বলে প্রকাশ করব, যে তিক্ততা শেষ পর্যন্ত ডিভোর্সকে অনিবার্য করে তোলে। এখানে স্মরণ রাখার বিষয়, ধারণা বিশ্বাসের কারণে বৈপরীত্য, তিক্ততার উৎসর ঘটে। সাধারণভাবে পরিবার সমাজের সঙ্গে, কিন্তু বিশেষভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে এই বিরোধ, বৈপরীত্য, মনান্তরকে অবশ্যম্ভাবী করে তোলে। কয়েকটি প্রচলিত ধারণা বিশ্বাসকে পরপর তুলে ধরা যাক। 1. পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্র পাওয়ার জন্য স্ত্রী গ্রহণ। দেখার বিষয় এই যে এখানে কন্যার কথাটি থাকছে না, এখানে পুত্রের সংখ্যার কথাটিও থাকছে না। পাণ্ডু কুন্তি তর্কটি স্মরণযোগ্য। 2. স্ত্রী প্রাথমিকভাবে পরিবারের জন্য, পরে স্বামীর মালিকানায়। এখানে কৃষি সভ্যতার ছাপটি পরিষ্কার। স্ত্রী পরিবারের জন্য সম্পদ, প্রশ্নচিহ্ন। 3. যৌন সম্ভোগ, তৃপ্তি, সুখকে সমাজ স্বীকৃত পথে প্রাপণীয় করার পথ। এখানে ব্যক্তিকেন্দ্রিকতা এবং জান্তব এর প্রতিফলন ঘটছে, অথচ যুদ্ধ করে সেক্স অধিকার জয় করতে হচ্ছে না, যেমন প্রাণীদের ক্ষেত্রে করতে হয়। 4. স্ত্রী সংগ্রহ করাকে দাসী আনতে যাচ্ছি বলে ঘোষণা করা এবং বিবাহ শেষে মা তোমার জন্য দাসী এনেছি বলে সমর্পণ করা। এখানে যৌন বাসনার পূরণকে গৌণ রেখে সংসার পরিবারে মায়ের স্থান, সম্মান যেমন ঘোষিত, তেমনি সংগ্রহ করা স্ত্রী যে সমমানের, সমসম্মানের নয়, অনেকাংশে অপাঙ্ক্তেয়, তা প্রকাশ পাচ্ছে। 5. স্ত্রীকে কুলবতী, কুললক্ষ্মী, কুলস্ত্রী, কুলবধূ, ক্ষেত্র, পুরনারী, পুরস্ত্রী ইত্যাদি শব্দ ধারণার্থে স্ত্রীকে কুলের, পরিবারের জন্য নিবেদিত অস্তিত্ব বলে ঘোষণা থাকছে। তার ব্যক্তিসত্তার স্বীকৃতি উজ্জ্ব থেকে যাচ্ছে, যদি থেকেও থাকে। এখানেও স্ত্রী সমগ্রের জন্য বলি প্রদত্ত, কৃষি সভ্যতার প্রভাবে জমির সঙ্গে তুল্য হয়ে পরিষেবা দানের যোগ্য বলে ঘোষিত। 6. আবার পতিব্রতা, পতিপরায়ণা, স্বামী সোহাগিনী, সুভগা ইত্যাদি শব্দবন্ধে পরিবার যে বা সমগ্রের প্রতি কোনো ইঙ্গিত না রেখে শুধুমাত্র স্বামীর সঙ্গে দ্বৈত দাম্পত্য সম্পর্কের বিন্দু, বৃত্ত, পরিধিটির উল্লেখ থাকছে। এখানে তাই কৃষি জমি সামান্যতার মূল্যায়ন থেকে সম্পর্কটি সরে এসে স্বামীকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিকার বৃত্তে, পরিধিতে প্রবেশ করছে। এই পরিবর্তন ও পরিষ্কার। 7. স্ত্রীকে সহধর্মিণী, সহমর্মিণী, পুত্রবধূ, অর্ধাঙ্গিনী, পরিবার, জীবনসঙ্গিনী, গৃহদেবী ইত্যাদি শব্দার্থে ধারণার্থে প্রকাশ করার মধ্যে একটি সসম্মান নারী ব্যক্তিত্বকে স্বীকারের মানসিকতা প্রকাশ পাচ্ছে। নারীর, স্ত্রীর স্থানাঙ্ক, মূল্যাঙ্ক স্বীকৃত হচ্ছে। এখানে দাম্পত্যে পুরুষ ও নারীর ব্যক্তিসত্তা, সমমান্যতা এবং স্বতন্ত্রতা প্রকাশ পাওয়ায় বোঝা যাচ্ছে যে কৃষি সভ্যতার পরে শিল্প সভ্যতায় ইন্ডিভিজুয়ালিজমের, ব্যক্তি স্বাতন্ত্র্যের এবং স্বীকৃতির ছাপ পড়েছে এই সবিশেষ সম্পর্কটির উপর। 8. পশ্চিমী শিক্ষায়, পশ্চিমী চেতনায় প্রভাবে এবং শিল্পায়নের চাপে একদিকে ম্যান অ্যান্ড ওয়াইফ এর ধারণা এবং অন্যদিকে অর্থ উপার্জন কেন্দ্রিক ব্যক্তি এককবাদের অনিবার্যতা প্রণোদনায় বিবাহ ধারণাটির আমূল পরিবর্তন ঘটে যায়, বিশেষ করে শহরতলির শিল্প কারখানা এলাকার জীবনবৃত্তে। গ্রাম্য ধারণা চেতনায় কোনো প্রত্যক্ষ প্রভাব বা স্বার্থান্ত চাপ না পড়ায় কৃষি সভ্যতা ভিত্তিক ধ্যান ধারণাগুলি অনড় রয়ে গেল, যৌথ এজমালি পারিবারিক ধ্যান ধারণাগুলি থেকে গেল। অন্যদিকে কৃষি উৎসচ্ছিন্ন জনগোষ্ঠী শহরতলিতে একদিকে ঘেঁটো ব্যারাক জীবনে, বস্তি জীবনে অভ্যস্ত হয়ে পরিবর্তনের অনিবার্য শিকার হলো। অন্যদিকে একটি শিক্ষিত সমাজ গড়ে উঠল, যেখানে পশ্চিমী ধ্যান ধারণা মুক্ত স্বাধীন একক জীবনের আকাঙ্ক্ষা বিবাহ বিষয়টিকেই স্থানাঙ্কে, মূল্যাঙ্কে, তাৎপর্যে স্বাতন্ত্র করে দিল। 9. ছেলে, পুরুষ বা স্বামীর দিক থেকে দেখা যাক। স্বামী সত্য, স্বামিত্ব, জমির কর্তা, ক্রিয়াশীলতার উৎস, নারী নিষ্ক্রিয়, পরিণয় গ্রহণকারী, ক্রিয়াশীল, নারী পরিণীতা, প্যাসিভ।
ক্ষেত্রী, ক্ষেত্র জমির মালিক, নারী ক্ষেত্র জমিখণ্ডটি, ভর্তা ভরণ করেন যিনি। সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতি বিষয়ে যে বিস্তার আছে সেখানে পুরুষ ভোক্তা, নারী ভোগ্যা, সৃষ্টির উৎস যেমন ক্ষেত্র জমি। 10. সমসাময়িককালে বিশ্বায়নের বাতাবরণে ভোগবাদের রমরমার দিনে শিক্ষিত যোগ্য অর্থবান ক্ষমতাবানদের মনে মাথায় ভোগ উপভোগ উচ্ছ্বাসের তাড়না বিভিন্ন গুণে মাত্রায় বিবাহকে একটি কনভেনিয়েন্ট কন্ট্রাক্ট বা সুযোগ সন্ধানী সন্ধিপত্র বলে দেখতে, মানতে, ব্যবহার করতে প্রণোদিত করেছে। মধ্যবিত্ত মধ্যবর্গীয়রা অতীতের ধারণা বিশ্বাসের টানে আর সম্ভাব্য ভবিষ্যতের আকর্ষণে দ্বন্দ্বাক্রান্ত টালমাটাল। নিম্নবর্গীয়রা জান্তব জীবন পর্বের টানে, যৌথ জীবনের এখনও অবশিষ্ট চেতনার ঠেলে না ঘটকা থেকে ওই রকম করে বিয়ে ব্যাপারটাকে জীর্ণ ছিন্ন বস্ত্রের মতো বয়ে চলেছে। পুরনোকে ফেলে দেবার শক্তি যোগ্যতা নেই, অর্জিত নয়। আবার নতুনকে গ্রহণ করার মনোমানসিকতার জাগরণটিও ঘটেনি। বিবাহ একটি সামাজিক প্রথা বা প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য, লক্ষ্য, অভিপ্রায়গুলি তাই সমাজের কল্যাণ মঙ্গলের জন্য স্থিরীকৃত এবং এই স্থিরীকরণ সমাজ প্রধানদের অবদান। প্রধানাদের কোনো অংশ ছিল না, থাকার কথাও নয়, কারণ তাদের সেই যোগ্যতায় ওঠার সব পথ বন্ধ করে রাখা হয়েছিল। সেই অবদমিত বঞ্চিত গৃহ বলিভোগ জীবন চেতনায় নারীদের মনে মাথায় বিবাহের উদ্দেশ্য, লক্ষ্য, অভিপ্রায় বিষয়ে যেসব ধারণা বিশ্বাস গজিয়ে উঠেছিল বা সেচনে কর্ষণে পুরুষরা যেসব আশা আকাঙ্ক্ষার অঙ্কুরগুলিকে অভিব্যক্ত করে তুলেছিল তা অতঃপর তুলে ধরা যাক। 2.2 আশা আকাঙ্ক্ষার রূপরেখা। 1. কন্যারা দান সামগ্রী, বাসনপত্র, ছাতা, চাদর ইত্যাদি মতোই কিন্তু প্রাণবান জীবন্ত সামগ্রী। নিজস্ব মন, বুদ্ধি, আশা আকাঙ্ক্ষা বলে এদের কিছু থাকে না। এরা কাঁচা মাটি, অপরের মনোবুদ্ধি কল্পনায় গঠনযোগ্য। যথা নিযুক্তম্মি তথা করমি, তুমি যেমনই করাও না চাও আমি তেমনই করি, তেমনই নাচি, নিমিত্ত মাত্র। এইরকম একটা মন নিয়ে কন্যারা স্বগৃহে জন্মায়, বাড়ে, কিন্তু পরগৃহে স্থাপিত হবে বলেই তাদের যাবতীয় দায়িত্ব প্রয়োজনগুলি ছেটে কেটে সঠিক করা হয়, সঠিক রাখা হয়। পরগৃহের প্রয়োজনে বনসাই করে রাখা একটি প্রাণ সামগ্রী যা যথাসময়ে প্রতিগৃহে প্রতিস্থাপিত হবে। বিয়ে ব্যাপারটা এই গৃহ অন্তর্গমনের অনুষ্ঠান। মেয়েরা তাই এই গৃহের ঠিকানার জন্য পিতৃগৃহে দিন গোনে। সার্ভিয়েন্ট, সেবিকা মানুষ, নিরুদ্যম কিন্তু কল্পনাবিলাসী অপেক্ষার জীবন। 2. বিবাহ সেই অনুষ্ঠান যার মাধ্যমে কন্যা তার নিজের অধিকারের মধ্যে একটি পুরুষকে পায়। এখানে মালিকানা নেই, কিন্তু অধিকারের বোধটা থাকছে, একটি পুরুষকে পায়। মা বাবার কাছে সে পণযোগ্য, পণ্য নগণ্য, কিন্তু স্বামীর কাছে সে প্রাণবান গণ্য হয়ে উঠবে এবং সেইখানে সেই কোনো অজানা অচেনা জনের কাছে তার যাবতীয় অবরুদ্ধ আবদার, অধিকার, প্রয়োজন, ইচ্ছা আকাঙ্ক্ষার পরিপূরণ ঘটাতে পারবে এমন একটি মনোভাব, বিশ্বাসকে সে মনে মনে লালন পালন করে, পোষণ করে চলে। 3. একমাত্র যৌন যোগ্যতার মূলধনে এবং গর্ভধারণের যোগ্যতায় সে একজন পুরুষকে অথবা একটি পরিবারকে নিজের করে পাবে। সেই ব্যক্তির যা কিছু শক্তি, সামর্থ্য, যোগ্যতা, ক্ষমতা সব তার কিছুতেই সে ভাগীদার হবে, অপরন্ত ভোগের অংশীদার হবে। একদিন কোনো দিন ঘিন্নিবান্নি হয়ে একচ্ছত্র রাজ্যপাট করবে, এমন একটা কল্প ভাবনা বিলাস কন্যাদের মনে মাথায় বসিয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে যদিও খাবার খেতে নয়, খাবার হিসেবে সে বসে যায়, সে তার দগ্ধ বাস্তবেকে খুঁজে পায়। রাজ্যপাট চালাবি, রানী হয়ে হুকুম চালাবি ইত্যাদি। 4. যাযাবর জীবন পর্বে, দলগোষ্ঠী পর্যায়ে অথবা কৃষিনির্ভর জীবন চলনে ডিভোর্স বিচ্ছেদ ধারণার পরিপন্থী ছিল। পুরুষরা ডিভোর্স চাইবার হেতুই ছিল না। নারীর মনে মাথায় ব্যক্তি স্বাধীনতা, সম্মানের, মান্যতার কোনো ধারণাই ছিল না এবং এই ব্যক্ত বোধগুলি স্বতন্ত্র চিন্তা, চেতনা, শিল্প সভ্যতার দান, শিক্ষা দীক্ষার অবদান এবং ব্যক্তি জীবনে মূল্যবোধের সেচনে কর্ষণে প্রাপ্ত অনুভব। অর্থাৎ পশ্চিমী শিক্ষার প্রভাবে ব্যক্তি তার ব্যক্তিনিষ্ঠ অস্তিত্বের কথা জেনেছে, বুঝেছে এবং তাই সঠিক বাঁচার জন্য বেঠিক দাম্পত্য সম্পর্কের ছেদ, ডিভোর্স চাইতে শিখেছে। 5. এই সঠিক বাঁচার ধারণাটি ক্রমশ সমান এবং স্বাধীন বাঁচার ধারণাটির জন্ম দিয়েছে। প্রথমটি প্রধানত নেতিবাচক মনোভাব থেকে অঙ্কুরিত, কষ্ট, যন্ত্রণা, বঞ্চনার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ডিভোর্সের কামনা। দ্বিতীয়টিতে প্রধানত ইতিবাচক মনোভাব থেকে অভিব্যক্ত স্বতন্ত্রবোধ, সমকক্ষতার অনুভয়, সমযোগ্যতার অর্জন ইত্যাদি
প্রভৃতি ইতিবাচক বৈশিষ্ট্যগুলি সার্থক করে তুলতে দ্বৈত দাম্পত্য বৈবাহিক বাধা বিঘ্নগুলি বাতিল করে সাংস্কৃতিক বৌদ্ধিক এর উত্তরণের মানসে ডিভোর্স কামনা। এই পর্যন্ত আলোচনায় আমরা বিবাহ অনুষ্ঠানটির নানাবিধ অর্থ, তাৎপর্য, বৈশিষ্ট্য এবং বিবাহের লক্ষ্য, উদ্দেশ্য, অভিপ্রায় বিষয়ে উল্লেখ করেছি। এখানে স্মরণ রাখতে হবে যে দুই ব্যক্তির মধ্যে বিবাহ ঘটছে বা ঘটানো হচ্ছে, সেই দুই জনের মনে এই বিষয়ে ধারণা বিশ্বাসগুলি কোন পর্বের, পর্যায়ের বা স্তরের, এবং সেখানে মিল অমিল, সাযুজ্য, সংঘাত, দ্বন্দ্ব, বিরোধ, গুণে মাত্রায় কতটা, অর্থাৎ ব্রিজেবল না আনব্রিজেবল, সামঞ্জস্যযোগ্য না অসামঞ্জস্য, অন্যান্য অনেকানেক কারণেই আমরা বিশ্লেষণ করব। কিন্তু এই কারণটিকে সবিশেষ স্মরণযোগ্য বলছি এই জন্য যে দাম্পত্য আসলে একটি দ্বি-ব্যক্তি সম্পর্ক, এবং সেই দুই ব্যক্তির ধারণা বিশ্বাসগুলি যদি সেতু সমাধান সামঞ্জস্যযোগ্য না হয়, তাহলে তাদের অন্য পরের স্কন্ধ খুঁজে লাভ কি। 2.3 বিবাহের আবশ্যিকতা। বিবাহের প্রসঙ্গে আবশ্যিকতার বিষয়টি এখানে আলোচিত হওয়া উচিত। বিবাহ কি আদৌ দরকার, আবশ্যিক, উচিত কেন তাই বলি। আমরা প্রত্যেকেই তিনটি নিয়ে প্রতিনিয়ত বাস করি: জৈব বা অ্যানিমাল সংস্কার সমৃদ্ধ বা কালচারাল এবং বিচার বুদ্ধি বিশিষ্ট বা র্যাশনাল জীবনের বিভিন্ন পর্বে, সময়ে, ক্ষণে, প্রসঙ্গে এই স্বগুলির গুণমাত্রার হেরফের ঘটে, পরিবর্তন ঘটে। কিন্তু যেহেতু মানুষ আমরা নহিত মেষ, তাই জান্তব কে যথাবিহিত নিয়ন্ত্রণে রাখা আমাদের র্যাশনাল এর দায়িত্ব। সাংস্কৃতিক এর দায়ও কম নয়, কিন্তু যেহেতু আবেগ অনুভব প্রধানত এবং আমাদের প্রাপ্ত অর্জিত ধারণা বিশ্বাস কখনো কখনো সেই সাংস্কৃতিক কে পরিচালিত প্রভাবিত করে, তাই জৈব এর নিয়ন্ত্রণে সে র্যাশনাল এর যোগ্যতায় উঠতে পারে না বা না পারার সম্ভাবনা বেশি থেকে যায়। এবারে দেখুন বিবাহ সম্পর্কের জৈব ভিত্তি সেক্স বা যৌন প্রণোদনা, যা আমাদের জান্তব দ্বারা পরিচালিত। ফলে সিদ্ধান্তগুলিও সহজবোধ্য, কারণ আমরা স্বভাবতই বহুভোগী। দাম্পত্যের এক নারী এক পুরুষ সম্পর্কের গঠনে উত্তরণে এই জৈব সত্য বিরক্তিকর এবং তিক্ততা সৃষ্টিকারী। অথচ জীবনকে যাপন করতে গেলে এই জৈব যৌন প্রণোদনা বা লিবিডো ফ্রয়েডকে বাদ দিয়ে বাঁচা প্রায় অসম্ভব। যারা অনেক উদাহরণ উল্লেখ করতে চাইবেন, তাদের কাছে দুটি কথা পেশ করব। নিজেকে জেনে বুঝে নিন এবং দু একখানা প্রাসঙ্গিক বিজ্ঞানের গ্রন্থ পড়ে নিন। এখানে প্রায় ব্যবহার করে দরজা খোলা রেখেছি। এই স্বভাবটি ব্যক্তির এবং ব্যক্তি সম্পর্কের বেলায় যেমন বিরক্তির, তিক্ততার হেতু, ঠিক তেমনি এইটি সমাজ ব্যবস্থার, সমাজ মঙ্গলের, কল্যাণের পরিপন্থীর নহিত মেষকে সত্য করতে হলে আমরা মানুষ অংশটির প্রতি জোর দিতেই হবে। তাই ব্যক্তি পর্বে নিজ নিয়ন্ত্রণ যেমন জরুরি, সামাজিক ক্ষেত্রেও তেমনি নিয়ম নিগড়ের প্রবর্তনা প্রয়োজন। এই নিয়ন্ত্রণ এবং প্রবর্তনের নাম বিবাহ। অর্থাৎ বিবাহ একটি প্রতিষ্ঠানটি ব্যক্তিকে এক নর এক নারী হতে থাকতে প্রাণিত করে, নিজ জান্তব স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পথ দেখিয়ে প্রায় একই সঙ্গে সমাজে অনাচার, ব্যভিচার, দ্বিচারণ, পরকীয়া হতে বাধা দেয়। বাধা যেমন দেয় সমাজের মঙ্গল কল্যাণের কথা ভেবে, তেমনি সব সমাজই সেই বাঁধনকে ঢিলা করার পথ প্রকরণগুলি খুলে রাখে ব্যক্তির যৌন প্রবণতাকে, অর্থাৎ পুরুষের যৌন প্রবণতাকে, অবশ্যই উচ্চবর্গীয় ক্ষমতাধরদের স্বার্থসিদ্ধির পথ হিসেবে যথেচ্ছ ভোগ বাসনার পরিতৃপ্তির যৌন প্রবণতাকে পুষ্ট করার উদ্দেশ্যে। বহুবিবাহ পুরুষের জন্য প্রশস্ত, নারীর জন্য নয়। যে দুইটি উদাহরণ মহাভারতে আছে তা পুরুষের স্বার্থসিদ্ধির জন্য নারীর ব্যবহার হিসেবে গণ্য। দ্রৌপদী আনুষ্ঠানিক এবং কুন্তী আড়ালে সংঘটিত বলে অনুষ্ঠানিক নয়। রামায়ণে তারা ও রামের অযৌক্তিক স্বার্থসিদ্ধির অবাস্তব প্রয়োজনের শিকার। পুরুষ কেন্দ্রিকতা প্রধান, তাই নিপাতনে সিদ্ধ, নারীর বেলায় নিপাত সিদ্ধ। বিবাহকে যে একটি বন্ধন বলে তার তাৎপর্য এবং গূঢ়ার্থ এই নিয়ন্ত্রণে বা নিয়ম নিগড়ের বাঁধনের প্রকৃতির মধ্যেই প্রকাশ পায়। সব সম্পর্কেই একটা বাঁধন, সেতুবন্ধন থাকে। সেই সব বন্ধনের মধ্যে এবং দাম্পত্য বন্ধনের মধ্যে সকল বিষয়ে সমতা থাকে, কেবলমাত্র একটি বিষয় ছাড়া, সেইটিকে যৌন সম্বন্ধ বলে। তাই অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে বন্ধন শব্দ ধারণাটি প্রযুক্ত হয় না, যদিও বিবাহের ক্ষেত্রে অবশ্যই হয়। এই বন্ধনটি সংস্কারের এবং তার চাইতেও কাঙ্ক্ষিত যুক্তি, বুদ্ধি, বিচারের র্যাশনাল এর উৎসে সৃষ্ট, পালিত, প্রবাহিত। বিবাহ বন্ধনটি তাই থেকে এর উত্তরণের পথ দেখায়, উপায় করে দেয়। ক্ষুধার্তকে যত্রতত্র খাদ্যান্বেষণে তাড়িত করে উচ্ছৃঙ্খল হতে না দিয়ে রান্নাঘরের নিশ্চয়তা দেয়। তৃষ্ণার্তকে যেখানে সেখানে জলপানের জৈব বাসনা থেকে নিয়ন্ত্রণ করে ঘড়ায় তোলা পরিশ্রুত জলপানে প্রবৃত্ত করে। প্রত্যেক ব্যক্তি একটি একক ইউনিট,
কিন্তু পরিবারকে সমাজের একক ইউনিট বলে। কেন? সন্তান যেমন আপেক্ষিক শব্দ ধারণা মা ধারণার অন্তর্ভুক্ত, বিপরীতভাবে একথা সঠিক একক বা ইউনিটও তেমনি আপেক্ষিক শব্দ ধারণা সমাজের ধারণার মধ্যে এবং সঙ্গে অন্তর্ভুক্ত। তাই পরিবারকেই সমাজের একক বলা হয়, ব্যক্তিকে নয়। ব্যক্তি বা ভোটার রাষ্ট্র আইনের ক্ষেত্রে একক। পরিবার ছাড়া ব্যক্তি হয়ও না, বাঁচেও না, অর্থাৎ জন্মাতে এবং বেড়ে উঠতে পারে না। সমাজ এবং পরিবার শব্দ ধারণাদ্বয় তাই অঙ্গাঙ্গী ওতপ্রোত। ব্যক্তি সেই সম্পর্কের অস্তিত্বশীল বাস্তব উপাদান বা অংশ। অংশ কখনোই সমগ্র ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না, বাড়তে পারে না। ব্যক্তির অস্তিত্ব এবং সমাজের ধারণাকে সত্য হতে হলে পরিবারকে গঠনযোগ্য হতেই হয়। বিবাহ এবং পরিবারের প্রজন্ম, প্রজনন, উত্তরণ, অভিব্যক্তির প্রতিষ্ঠান বা নিয়ম রীতি পদ্ধতি আবশ্যিক এবং অনিবার্য। মানুষ দ্বিতীয় ও তৃতীয় শয়ের কারণে সুন্দর মঙ্গল কল্যাণকে চায় মহিমান্বয়ের উত্তরণে, চায় শান্ত সমাহিত নির্জীবন। এই চাওয়াগুলি কখনোই মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ দ্বারা প্রাপণীয় নয়। দীর্ঘ পরিসরে বা সমগ্র জীবন ব্যাপ্তিতে চাওয়া পাওয়া উপভোগের বিষয়। অবগাহন এইটি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিচিতজনের মধ্যেদের সঙ্গে সাহচর্য প্রাপ্য নয়, পূর্ণভাবে প্রাপ্য নয়, যদিও খণ্ড খণ্ডভাবে অংশ অবশ্যই পাওয়া যায়। এখানে এই সুন্দর মঙ্গল কল্যাণের কামনায় যৌনতার স্থান প্রাথমিক নয়, মাধ্যমিকও নয়। এখানে মন, মানসিকতা, প্রবণতা, প্রত্যাশা ইত্যাদি বুদ্ধি সংস্কারজাত স্বয়ের অনুসরণে প্রাপণীয়। এই প্রাপণীয়কে পেতে হলে, পূর্ণ দীর্ঘ ব্যাপক করে পেতে হলে কোনো একান্ত জনের নৈকট্য আবশ্যিক, আর খণ্ড খণ্ড অংশ করে পেতে হলে যে কোনো নিকটজনের নৈকট্যই যথেষ্ট এবং অনিবার্য। এই আবশ্যিক নৈকট্য ও অনিবার্য নৈকট্য দুই সম্ভব যখন কোনো আপনজন, কোনো নিকটজন আজীবন দীর্ঘ জীবন কাছাকাছি পাশাপাশি থাকে। এইটি সম্ভব এবং বাস্তব বিবাহ সম্পর্কের মাধ্যমে। প্রতিটি ব্যক্তি তার নিজস্ব চিন্তা ভাবনা, সংগ্রহ, সত্যোপলব্ধি, ঐশ্বর্য, সম্পদ রেখে যেতে চায়। র্যাশনাল, আইডেন্টিশিয়াল, মেটেরিয়াল সকল অর্থেই রেখে যেতে চায়। ধারাপ্রবাহে প্রবাহিত দেখতে চায় এবং তার মধ্যে যা কিছু যতটুকুই অমরত্ব আছে তাকে সে উত্তরসূরির হাতে তুলে দিয়ে যেতে চায়। এই চাওয়াগুলি অবশ্যই তার দ্বিতীয় ও তৃতীয় এর চাওয়া। এই চাওয়া, এই তৃষ্ণা, এই অপেক্ষা কখনোই সম্ভব নয় যখন নিজের বলে আপন করে কাউকে সে তৈরি করতে না নিচ্ছে। সন্তান নরক থেকে উদ্ধারের টোপ পথ বস্তু নয়, উত্তরাধিকার গ্রহণ, পোষণ, কর্ষণ, সেচনের এক প্রাণবন্ত প্রতিনিধি। বিবাহ এই তৃষ্ণা আকাঙ্ক্ষা নিবারণের আবশ্যিক উপায় এবং সন্তান এই উত্তর প্রবাহের মাধ্যম। এই অংশে সাধারণ লোকের পরিপ্রেক্ষিত মনে রাখতে হবে। যারা অসাধারণ, প্রতিভাধর, স্রষ্টা, উদ্ভাবক, তাদের বেলায় এই তৃষ্ণা, এই প্রবাহদানের আকাঙ্ক্ষা সমানভাবেই সত্য, কিন্তু শুধুমাত্র সন্তান নির্ভর নয়। বিশ্ব তাদের নীড়, বসুধা তাদের কুটুম, আপনজন। তাই তাদের কথা ব্যতিক্রমী, তাদের কথা ক্রমান্বয়ী নয়। বিবাহ তাই আবশ্যিক নিজের, পরিবারের এবং সমাজের স্বাস্থ্যের জন্য। বিবাহ অনিবার্য নিজের ত্রিপর্ব এর প্রয়োজনীয় আনুপাতিক যথাযোগ্য উত্তরণের জন্য। বিবাহ ব্যবস্থাটি না থাকলে তাই স্বভাবজ কারণেই নিজের, পরিবারের এবং সমাজের নানা রকমের স্বাস্থ্যহানি ঘটে এবং ব্যক্তিগত মহিমান্বয়নের বা সাবলিমেশন এবং উত্তরণের বা প্রোগ্রেসের অন্তরায় ঘটে। কেন ঘটে, কিভাবে ঘটে এবং কোন কোন উপাদান সেই স্বাস্থ্যহানি ও অন্তরায়ের পিছনে থেকে ব্যক্তি মনের ছিন্নতাকে অনুভবকে সৃষ্টি করে, বিচ্ছেদের মানসিকতা তৈরি করে, তার সামাজিক আইনানুগ ডিভোর্সের দিকে ঠেলে দেয়, তা সব ক্রমশ আলোচনায় বিশ্লেষণে প্রকাশ পাবে। কিন্তু তার আগে এই অধ্যায়ের আলোচনা থেকে অনেকানেক স্মরণযোগ্য, মনে করে রেখে চলার যোগ্য তথ্য, মনোভাব, আচরণের হদিশ পেয়েছি, যেগুলি অতএব দ্বিতীয়বার বারবার বক্ষমান আলোচনায় ফিরে আসবে এই কারণে যে সেই তথ্য, মনোভাব, আচরণগুলি ব্যক্তি মনের চিন্তার অভ্যাসের গভীরে প্রথিত থেকে অবচেতনের প্রাকচেতনের প্রবণতা হয়ে সেই ব্যক্তির চিন্তাভাবনা আচরণকে কাম্য প্রার্থিত অভিপ্রেত পথে প্রকাশ পেতে দেবে না, বাধা দেবে, পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করে স্ববিরোধের কারণ হবে। ফলে ব্যক্তি দ্বন্দ্বাক্রান্ত, সমাজ সমস্যাজর্জর, অস্পষ্ট অনির্দিষ্ট ভাবনা চিন্তা কারণের আচরণের করে নিজ নিজ বর্তমান, যৌথ ভবিষ্যৎ এবং পারিবারিক সংহতি নষ্ট করে বসবে। এই গ্রন্থে বর্ণিত যথাযথ পথ প্রকরণগুলি অনুসরণ করে চললে দেখা যাবে যে 1. ভাবনা চিন্তা অভ্যাসে প্রতীত ধারণা বিশ্বাসগুলির শোধন করা সম্ভব। 2. কাম্য কাঙ্ক্ষিত অভিপ্রেত উদ্দেশ্য সাধন করা সম্ভব এবং 3. সম্পর্কে তিক্ততার সৃষ্টি না করে মধুরের আবাহন কতই না সহজ, স্বাভাবিক। এক কথায় বিবাহ সম্পর্কে ডিভোর্স নিবারণযোগ্য, এটি অনিবার্য নয়। চেতনে, অবচেতনে, প্রাকচেতনে প্রতীত ধারণা বিশ্বাস প্রবণতাগুলি কীরকম? ইতিপূর্বে স্মরণযোগ্য অংশগুলির অধ্যায় 1, 2, 3
সংখ্যা চিহ্ন দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। 1, ফ্রি সেক্স বাসনা বা যৌন বাসনা তৃপ্তিতে পুরুষের স্বেচ্ছাধীন যৌন কেন্দ্র অন্বেষণের প্রবণতা, যা সে তার ঐতিহ্যকে অধিকার বলে মনে করে। 2, ব্যক্তিকেন্দ্রিক সত্ত্বাধিকার ভোগ, এক্সক্লুসিভ মালিকানাবোধ, যা পুরুষ ভোগ করবে নারীর উপর, নারী কখনোই তেমন করবে না, করার অধিকারই নয়। 3, নারীর সতীত্ব তাই পুরুষের প্রয়োজন সিদ্ধির আরোপিত ধারণা, যা নারীর ক্ষেত্রেই প্রযোজ্য, পুরুষের প্রতি প্রযোজ্য নয় বা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 4, পুরুষের মনের চেতনে, অবচেতনে, প্রাকচেতনে ঐতিহ্যিক আহরণের কারণে বহমান স্বার্থকেন্দ্রিকতা একই সঙ্গে পুরুষকে আত্মম্ভরী দাম্ভিক করে তুলেছে, তার নারীকে হীনমান অন্তজ অসমকক্ষবোধের শিকার বানিয়ে দ্বিতীয় তৃতীয় স্তরের মানুষ করে রাখতে সচেষ্ট থেকেছে। পুরুষ তার প্রাধান্যকে চিরস্থায়ী করে রাখার জন্য আজন্ম প্রজন্মব্যাপী দড়ি-দড়া, বাধা, নিষেধ, করণীয় অকরণীয় নির্ণয় করে নারীকে অক্ষম, অকর্মক, অযোগ্য করে রাখার ব্যবস্থা করেছে এবং একই সঙ্গে কোনোদিন যাতে নারী প্রতিবাদ বিদ্রোহ করে না বসে তার বিধি ব্যবস্থা পাকা করে রেখেছে। এই করতে গিয়ে পুরুষ ব্যভিচারী, দ্বিচারী, স্ববিরোধী, সম্পদ হন্তারক, ব্যক্তিত্বচ্ছেদী, প্রতারক, স্বার্থান্ত হয়ে প্রকাশ পেয়েছে। কিন্তু সব কিছুকেই শব্দ, বাক্য, নীতির শূন্যগর্ভ ধ্বনি ঝঙ্কারে আবৃত্ত করে আড়াল করে দিতে চেয়েছে সহধর্মিণী, জীবনসঙ্গিনী ইত্যাদি, যেমন সত্যমেব জয়তে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইত্যাদি। পুরুষের এই দ্বিধা বিভক্ত মন মানসিকতা সহ কেউ চাই, আবার দাসীকেও চাই, একটা সেলফ চাই, আবার একটা স্লেভও চাই, একটি যৌনসঙ্গী চাই, আবার একটি যৌন যন্ত্রও চাই, দীর্ঘ ঐতিহ্যিক চাই, এর সঙ্গে সঙ্গে একটা শিক্ষিত পরিশীলিত চাই। এর এই যে সংঘাত, দ্বিধা, দ্বিপ্রান্তিকতা, এই দ্বন্দ্ব সংঘাত থেকে পুরুষ তার উন্নত স্বয়ে না জেগে ওঠে, জান্তব স্বয়ে কবলে পড়ে জৈব সুখকেই, লিবিডো তাড়নাকে, প্লেজার প্রিন্সিপালকে আঁকড়ে ধরতে ভালোবেসেছে। অনেক সময়ে, স্থানে, পরিবেশে পুরুষ তার উন্নততর এর এলাকায় উত্তরণকে ধরে রেখেছে, কিন্তু ওই যে বলে স্ক্র্যাচ ইট, ইউ উইল ফাইন্ড দি সেম ব্লাড আন্ডারনিথ, অথবা খোঁচা দিলেই দেখবে সাম্প্রদায়িকতার ফিনকি দিয়ে প্রকাশ পাবে, তেমনি পান থেকে চুন খসলেই পুরুষ ফেয়ার সেলফ এর স্থানে তৎক্ষণাৎ ব্লাডি স্লেভকে দেখতে পাবে, ঐতিহ্যিক ট্র্যাডিশনাল পুরুষের পৌরুষ। শাশুড়িরা কেন করে এরকম? পরে উত্তর আছে সংক্ষেপে। রিফ্লেক্ট গ্লোরি অথবা ডিফেন্স মেকানিজম অফ কনপেনসেশন, ক্ষতিপূরণ পদ্ধতি। নারী বা স্ত্রীদের অবস্থা কী হবে? সবিস্তার বিশ্লেষণ আছে গ্রন্থটিতে। সংক্ষেপে, অবহেলিত, অসম্মানিত, অনভিজ্ঞতাক্রান্ত পুরুষ শক্তিশাসিত অবস্থানে নারী তিনটি বিকল্পের মুখোমুখি হয়। 1, আইসোলেটেড অর্থাৎ একা একা বোধাক্রান্ত। 2, সাবসার্ভিয়েন্ট বা অধমর্ণ বোধাক্রান্ত। এবং 3, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক। একই সঙ্গে সময়ান্তরে সুযোগ বুঝে এবং ব্যক্তিক সামাজিক বিকল্পহীনতায় ভুগবে বলে একমাত্র ডিভোর্স ছাড়া আর কোনো পথ খুঁজে পাবে না। বাঁচার জন্য হাঁকপাঁক করবে আর ক্রমশই ডিভোর্সের মরণকে আঁকড়ে ধরবে। বেঁচে আছে বা বেঁচে ছিল প্রমাণ করতে তাকে মরণের মাধ্যম নিতে হবে। বলেছি যে বিসমিল্লাহ গলদ পুরুষের এবং নারীর। বলেছি দাম্পত্য সম্পর্কের বর্ণমালা শিখে নিয়ে উভয় পক্ষই মানসিক গলদগুলির সাধন ঘটালে এমন একটি নান্দনিক সম্পর্ককে স্বর্গীয় মাধুর্যে তুলে নেওয়া যায়। সঠিক বর্ণমালার গঠনে বিনির্মাণে শেক্সপিয়র, রবীন্দ্রনাথ সৃষ্টি হয়। কেন তবে বাজারের ফর্দ অথবা উকিলের প্লেইন্ট বানাতে বসে যায়? 3, ছিন্নতা, বিচ্ছিন্নতা এবং তিক্ততার বীজ, বহন ও বপন। ডিএনএর মধ্যে যেমন ব্যক্তি তার ভবিষ্যতের লিপি বহন করে, ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের রূপরেখা ধরে এগোয়, তেমনি বিবাহ বিষয়ে বহমান ধারণা বিশ্বাসকে মনের অন্তঃস্থলে বয়ে বয়ে আমরা বিবাহিত সম্পর্কের, বিবাহ পূর্ব কাল্পনিক বা বিবাহ উত্তর বাস্তব সম্পর্কের প্রকৃতি প্রকার গড়ে তুলি। অসচেতন, অবিশ্লেষিত, অপরীক্ষিত সত্য, অর্ধসত্য, মিথ্যাগুলি বাল্য, কৈশোর, তারুণ্য পার হয়ে এবং হতে হতে আমাদের অন্ধবিশ্বাস ও গ্রাহ্য সংস্কারের অঙ্গ হয়ে মনে মাথায় চেপে বসে থাকে। যেসব জীবন পর্ব আমরা ফেলে এসেছি সেই সব জীবন পর্ব সেই জীবনের যাপিত নীতি নিয়মের চাপে প্রভাবে এক ধরনের সামঞ্জস্যকে প্রাকৃতিক সামাজিক কারণেই সম্ভব করে রেখেছিল। সমাজ পরিবারের চাওয়াগুলি ব্যক্তি জীবনের কামনা বাসনার সঙ্গে কখনোই সংঘর্ষে দেখা দেয়নি। ছিন্নতার বা সম্পর্ক ছেদের ধারণাটিও তাই বেঁধে ওঠেনি তখন। প্রয়োজন বোধটাই গজায়নি, দলগোষ্ঠী পর্বে গজায়নি, কৃষি নির্ভর পর্বেও তৈরি হয়নি। তাহলে এই প্রয়োজনবোধ কেন তৈরি হলো এবং কখন তৈরি হলো? দ্বন্দ্ব ও বিরোধের কারণে এবং যখন শিক্ষা দীক্ষা, জীবনযাত্রা, শিক্ষা, লক্ষ্য, উদ্দেশ্যগুলি সমাজ সংস্কারের প্রথার বিরুদ্ধ অসামঞ্জস্য হয়ে উঠল। একটু ব্যাখ্যার প্রয়োজন ঘটছে। চাহিদায় বাধা পড়লে সমস্যা তৈরি হয়, চাহিদার পূরণ হলে সমাধান ঘটে। বাধা কোথা থেকে ঘটতে আসতে পারে?
নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, অর্থাৎ নিজেরই একটা চাহিদার সঙ্গে নিজের অন্য একটি চাহিদার সংঘাতে, দ্বন্দ্বে এবং সুতরাং সমস্যা তৈরি হতে পারে। ব্যক্তি মনের কোনো চাহিদার সঙ্গে অন্য কোনো মনের সমষ্টি, পরিবার, পরিস্থিতি, বিধিবিধানের সংঘাতে সমস্যা তৈরি হতে পারে। এজমালি জমি, যৌথ পরিবার এবং বহু বিচিত্র চাহিদার জীবনে ব্যক্তি, দল, পরিবার, কর্তা, মালিকানাবোধের ঘূর্ণাবর্তে সেসব চাহিদাগুলির সংঘাত ঘটত। তার সবই সেই জীবনের রীতিনীতি পদ্ধতিতেই সমাধান খুঁজে পেত। এই অবস্থায় যেসব দ্বন্দ্ব ঘটত, সমস্যা তৈরি হতো, তা পরিবার একের সংঘবদ্ধতা নিয়মে সমাধান হয়ে যেত। যদি কোনো বিরোধ, বৈপরীত্য মনকে, চাহিদাকে অপূরণজনিত কারণে বিব্রত, বিষণ্ণ, বিক্ষুব্ধ করে তুলত, তাহলে তা ব্যক্তিকেন্দ্রিক এককে সীমাবদ্ধ থাকত। ব্যক্তি ছিন্ন হয়ে ঘর ছেড়ে চলে যেতে পারত, সন্ন্যাস নিতে পারত, কিন্তু কখনোই দাম্পত্য দ্বৈত এককে বিচ্ছিন্ন করতে পারত না, কারণ সামাজিক অর্থনৈতিক শক্তি সামর্থ্যের উৎসটি এজমালি যৌথ ছিল। প্রয়োজনবোধের মূল জায়গাটি এই অর্থনৈতিক শক্তি সামর্থ্যের উৎস, যা যখন কোনো ব্যক্তির পরিবারের সদস্যের ক্ষমতা অধিকারের মধ্যে ধরা দেবে, তখন সে পুরনো এজমালি যৌথ খুঁটো দড়ি ছিঁড়ে স্বতন্ত্র একক হয়ে তার সমস্যার সমাধান খুঁজে নিতে চাইবে বা নেবে। শিল্প, কারখানা, অফিস, কাছারি ইত্যাদির সুযোগ ব্যক্তিকে স্বতন্ত্র হয়ে নিজ নিজ সমস্যার সমাধানে প্রবৃত্ত করবে। এই পরিবর্তনের জন্য কৃষি নির্ভর যোগ্যতা, কুশলতা কোনো সাহায্য করেনি। ব্যবহার, বাজারযোগ্য শিক্ষা, নৈপুণ্য, কুশলতাই তাকে এই সুযোগ দিয়েছে। এটা প্রধানত পশ্চিমী শিক্ষা, প্রায়োগিক নৈপুণ্য, প্রকৌশলগত পরিশীলন। পরিবার এককের অন্তর্ভুক্ত যেসব ছোট ছোট আন্তঃপরিবার এককগুলি ছিল, পুত্র এবং পুত্রবধূ মিলে অথবা তাকে সন্তানসহ এমন একাধিক ছোট একক নিয়েই যৌথ পরিবার একক ছিল, সে এই চাহিদা এবং আশা আকাঙ্ক্ষার দ্বন্দ্ব সংঘাতের কারণে ছিন্ন হতে শক্তি, সুযোগ, অবকাশ পেল। এখানে সংঘাতটি ছিল বৃহৎ যৌথ এককের সঙ্গে ক্ষুদ্র ব্যক্তিকেন্দ্রিক এককের। এই যে ছিন্ন হয়ে স্বতন্ত্র হওয়ার বাসনা এবং বাস্তবতা, এইটাই ছিন্ন বিমুক্ত হয়ে স্বতন্ত্র হওয়ার পরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের পটভূমি কারণ হিসেবে প্রকাশ পেয়েছে। যুক্তিশাস্ত্রের সাযুজ্য নীতির ব্যবহারিক প্রয়োগে স্বামী ও স্ত্রী একই রকমের যুক্তিতে একে অপরের মালিকানা থেকে মুক্তি পেতে চাইছেন। ডিভোর্সের গোড়াটা এই প্যারিটি অব রিজনিং-এ। ডিভোর্স তাই মালিকানাবোধের এবং প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ, নেতিবাচক অর্থে, আর ডিভোর্স ইতিবাচক তাৎপর্যে ব্যক্তি স্বাতন্ত্র্য, স্বাধীনতা, মুক্তির ঘোষণা। যৌথ পরিবারের এক পুত্র যদি স্বতন্ত্র, স্বাধীনতা, মুক্তির জন্য গৃহ থেকে নিজেকে ছিন্ন করে, ডিভোর্সের আবিধানিক অর্থও কিন্তু ছিন্ন করা, তো নিজের মতো করে বাঁচতে চায় এবং পারে, তাহলে ক্ষুদ্র স্বামী স্ত্রী পরিবারের এক প্রান্ত একক কেন তা পারবে না? কেন পারবে না তার কোনো মনোবৈজ্ঞানিক, যৌক্তিক, সামাজিক কারণ নেই। আছে বা থাকবে কিছু কিছু পূর্ব শর্ত। স্বতন্ত্র, বিচ্ছিন্ন, স্বাধীন জীবন যাপনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, শিক্ষা, দৃঢ়তা, ধারণা, বিশ্বাস, অর্থনৈতিক ক্ষমতা ইত্যাদি আছে বা থাকবে কি না, এই প্রশ্নের উত্তরের উপর অধিকারের বাস্তবতা দাঁড়িয়ে থাকবে। এই গ্রন্থের প্রেক্ষিতে উপস্থাপিত প্রশ্ন উত্তরের মধ্যে একাধিক পূর্ব স্বীকার থেকে যাওয়ার প্রশ্নটি যেমন বেঠিক এবং সুতরাং তার যে কোনো উত্তরই বেঠিক হতে বাধ্য, তেমনি যে উত্তরটি মানসিকভাবে প্রতিক্রিয়া স্বভাবের বা রিফ্লেক্সিভ স্বভাবের, তার মধ্যে বিচার, বিবেচনা, বিচক্ষণতার বৈশিষ্ট্যতা ঢুকিয়ে দিলে দেখা যাবে যে অন্য একটি সদর্থক, সার্থক, সমাদরযোগ্য উত্তর বিনির্মাণ করা যাচ্ছে। এই কথাটি গ্রন্থ শেষে প্রণিধানযোগ্য করে তোলা হবে। আপাতত বলে রাখা যাক যে প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি নয়, ব্যক্তির মঙ্গল কল্যাণের জন্যই প্রতিষ্ঠান, এখানে বিবাহ প্রতিষ্ঠান। জেনে রাখা ভালো যে পরিবর্তন বাস্তব এবং অনিবার্য, কিন্তু অধঃপতনের জন্য নয়, উন্নত জীবন, অভিগমন, উত্তরণের জন্যই পরিবর্তন আবশ্যক। একথা সঠিক নয় যে যৌথ এজমালি জীবনের মালিকানাবোধ থেকে বেরিয়ে আসতে সন্তান শহরে সংসার পাতবে, কিন্তু এই বিচারটা, এই চিন্তাটা ঠিক যে সেই সন্তানের মধ্যে যে যোগ্যতা, ক্ষমতা, শক্তি আছে, তার পরিপূর্ণতার জন্য তার গ্রাম ছেড়ে শহরের প্রেক্ষিতে পাওয়াটা জরুরি, তার প্রগতি উত্তরণের জন্যই আবশ্যিক। এবং সুতরাং প্যারিটি অব রিজনিং যদি ব্যবহার করতে হয়, তাহলে ডিভোর্সকে প্রগতি, উত্তরণ, মহিমান্বয়ের পথ বলে দেখতে হবে, মহিমান্বয়নের পথ বলে দেখতে হবে, সদর্থক অর্জনের পথ বলে প্রতিষ্ঠা দিতে হবে। শুধুমাত্র অনির্দেশ্য, অসীম, নেতিবাচক ধারণা শব্দের বাঁধনে বাঁধলে তা ব্যর্থতার স্বীকৃতি বলে পরিগণিত হবে। এসব কথা পরে আসবে, বিস্তারিত করেই বলা হবে।
পরিবার থেকে ছিন্ন হয়ে ব্যক্তির যে পারিবারিক ডিভোর্স, তার স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যে দাম্পত্য ডিভোর্স বাসনা, তার মূলে ইগো, স্বার্থ, মালিকানাবোধ, স্বাধীনতা পরাধীনতার চাপ, বঞ্চিত বঞ্চনার অনুভব থাকলে তা জৈব রিফ্লেক্সিভ তাৎক্ষণিক আবেগ তাড়ন বলে মান্য হবে, যুক্তিসিদ্ধ বা কুসংস্কার বলে মান্য হবে না। কিন্তু যদি ও যখন ব্যক্তির বিশিষ্ট কোনো অর্জনের বাস্তব প্রয়োগের তাগিদে বিশেষ কোনো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভার স্ফুরণে প্রকাশে অন্যত্র স্বতন্ত্র জীবন ও জীবন প্রেক্ষিত পরিবেশ আবশ্যিক হয়, তাহলে তাকে পারিবারিক ডিভোর্স হিসেবে না দেখে স্বসম্বিত প্রস্থান বলে মেনে নিতে হবে। এখানে একটি মূল তফাৎ থেকে যাচ্ছে পরিবার ছিন্ন হওয়ার আর দাম্পত্য বিচ্ছিন্ন হওয়ার মধ্যে। এই তফাৎটা কী? বরং বলা ভালো তফাৎগুলি কী কী। এক, পরিবার বৃত্তে সদস্যদের মধ্যে কোনো পূর্বস্বীকার নেই যে একসঙ্গেই থাকতে হবে, ঘোষিত নেই, আইনসম্মতভাবেও নেই, প্রতিজ্ঞা কেন্দ্রিকও নেই, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ দুইটি ব্যক্তির মধ্যে এইগুলি ঘোষিত স্বীকৃত মতেই আছে। দুই, বৃহৎ পরিবারকে একক পরিবার বলা হয় না। আধুনিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যায় স্বামী ও স্ত্রী ক্ষুদ্রতম পরিবার একক তৈরি করে এবং সেই বৃত্তে যখন সন্তান যুক্ত হয় তখন সেই সন্তানের ব্যক্তি স্বাতন্ত্র্য পর্যন্ত সময়কালেও সে বা তারাও সেই ক্ষুদ্র পরিবারের অংশ বলে মান্য। ক্ষুদ্রতম পরিবার একককে ভাঙলে, ছিন্ন করে বিচ্ছিন্ন করে দিলে পরিবারের ভিত এবং সমাজের সামঞ্জস্য নষ্ট হয়ে যায়। সেলফ ডিফিটিং, সেলফ ডিস্ট্রয়িং অর্থাৎ আত্মধ্বংস, স্ববিরোধ, অস্তিত্বের অস্বীকার হয়ে দাঁড়ায়। তিন, বৈধ যৌন জীবনকে অস্বীকার করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়, যদিও অসুস্থ অস্বাভাবিক মিথ্যাচারের জীবনযাপনের নানাবিধ পথ খুলে যায়। চার, অর্জিত প্রাপ্ত বিশেষ ক্ষমতা, যোগ্যতা, প্রতিভার বিকাশের জন্য ক্ষুদ্র পরিবারবৃত্ত ছেড়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ যদিদং তদিদং মন্ত্রে দৈত্য জীবন বাঁধা গাঁথা সন্নিবেশিত থাকে, ঘোষণা মতোই। এবং পাঁচ, সর্বনিম্ন সহযোগিতার অভাব ঘটলে ব্যক্তি জীবনের সাংস্কৃতিক স্ব এবং বৌদ্ধিক স্ব-এর বিকাশ সম্ভব হয় না। অনেক দায়ী দায়িত্ব, কর্তব্য, অধিকার, উচিত অনুচিতের বন্ধনে দৈত্য জীবন প্রসন্ন থাকে, প্রকৃষ্ট লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষাকে খুঁজে পায়। যে যুক্তিতে ডিভোর্স করে রিম্যারেজ এর সমর্থন করা হয়, একজন স্বামী বা স্ত্রী শেষ কথা নয়, ত্যাগ করে অন্য স্বামী বা স্ত্রী গ্রহণ করলে জীবন সুখের হবে, ব্যক্তি বিকাশের পথ সুগম হবে ইত্যাদি যুক্তি প্রভূত দুষ্ট পূর্ব স্বীকারের জালে জড়িয়ে থাকে। কামনা বাসনার তাৎক্ষণিক চাপে আর অবচেতনের সুপ্ত গুপ্ত প্রবণতার তাপে আমরা সময়কালে সেই সব ভ্রান্ত পূর্ব স্বীকারগুলির সন্ধান পাই না, করি না, বরং আবেগীয় রিফ্লেক্সই জৈব প্রকৃতিকেই আমরা প্রধান সিদ্ধান্ত করি, দ্বিতীয় এবং তৃতীয় স্বকে এড়িয়ে যায় বা বৃদ্ধাঙ্গস্য দেখায়। আমরা প্রায় সকলেই দেশলাই কাঠির বা বেশি হলে টর্চের আলোর বা মশালের আলোয় সামনের পথটা, ভবিষ্যৎটা দেখে দেখে চলতে অভ্যস্ত, তাই অদূরদর্শিতা আমাদের ললাট লিপি। আগুনের হাত থেকে বাঁচতে যে জলে ঝাঁপ দেয় সে তখন বিচার করে দেখে না যে সে সাঁতার জানে কি জানে না, তাই রিম্যারেজের জালে ঝাঁপ দিয়ে হয় সে আগুনে মরার হাত থেকে রেহাই পেয়ে জলে ডুবে মরে, অথবা ঘর পোড়া গরু যেমন করে তেমনি সে নিজের জীবন থেকে মালিকানাবোধ, পুরুষ প্রাধান্য, ব্যক্তি ইগো ইত্যাদি প্রভৃতি ছেটে ফেলে দিয়ে আবার জলে ঝাঁপ দেওয়ার হাত থেকে বাঁচতে চায়, সিঁদুরে মেঘকে সে এড়িয়ে চলে। তার জীবনে মনোবৈজ্ঞানিক ওলটপালট ঘটে যাবে, অথবা ডিভোর্স অ্যান্ড রিম্যারেজ অ্যাট ইনফিনিটিম চলতেই থাকবে। সে হবে মানসিক মৃত্যু। কোন কোন বিষয় মন মানসিকতা বিচ্ছেদকে অনিবার্য করে এবং কখন? যে বিষয়গুলি যেমন যেমনভাবে সময়ে দ্বৈত যৌনতা ভিত্তিক সম্পর্ককে বিচ্ছিন্নতার ঠেলে দেয়, সে তার সবগুলি বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ক্ষেত্রেও কার্যকর থাকে। শুধুমাত্র আইন কানুনের প্রয়োগ অতিরিক্ত হয়ে সাহায্য করে বা বাধা সৃষ্টি করে। তাই আমরা প্রথমে দ্বৈত সম্পর্কের এলাকায় দৃষ্টি দেব এবং পরে বিবাহ দাম্পত্য সম্পর্কের কথায় আসব। 3.1 বিবাহ পূর্ব ও বিবাহ উত্তর পর্বে দ্বৈত সম্পর্ক। যে কোনো যৌনভিদ সম্পর্কের একটা থাকবে প্রকৃতি প্রবৃত্তির দিক বা জৈব শরীর স্বভাবের দিক, অ্যানিমাল স্বয়ের দিক। একটি থাকবে ক্রমশ গঠনমান, কৈশোর তারুণ্যের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পর্যায়ের কথা মনে রেখে গঠনমান। সাংস্কৃতিক স্বয়ের দিক থাকবে ক্রমশ গুণে মাত্রায় পরিশীলিত যোগ্য বুদ্ধি বিচারের বৌদ্ধিক স্বয়ের দিক। এই ত্রিবিধ দিকই মাত্রা মাপে পৃথক পৃথকভাবে স্থান, কাল, বয়স এবং অর্জিত যোগ্যতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির মধ্যেই থাকবে। জৈব স্বয়ের প্রণোদনা স্বভাবতই অন্ধ, অনভিজ্ঞ প্রবৃত্তি তাড়িত। সাংস্কৃতিক স্বয়ের প্রভাব স্বরূপতই অবিশ্লেষিত ধারণা, বিশ্বাস, সত্য মিথ্যার সংমিশ্রণে অস্বচ্ছ দৃষ্টি, আবেগ, অনুভব প্রবণ। অতএব সন্তানগণ বয়ঃসন্ধির যৌনতা প্রাপ্তিতে প্রণোদিত হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খোঁজে, সংগ্রহ করে, দেখে শুনে বুঝে তাদের ত্যাগও করে, বিচ্ছেদ ঘটে এবং ঘটায়, ভোগে দুর্ভোগে পড়ে, বিবাদে বিষণ্ণতায় ম্রিয়মাণ ইত্যাদি।
যারা সবিশেষ জানতে আগ্রহী তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বইটি দেখে নিতে পারেন। কেন এমন হয়? কল্প প্রবণতা, অন্ধ চাহিদা, অন্ধ আবেগ, বাস্তবতাবোধের অভাব, চিন্তা বিচার বিশ্লেষণের নিম্নমানের যোগ্যতা, কৈশোর তারুণ্যে মস্তিষ্ক ক্রমশ পূর্ণ ক্ষমতা অর্জনের দিকে চলেছে বিভিন্ন মাত্রায়, তাই নিম্নমানের স্তর পর্ব পার হয়ে চলেছে। বর্ধমান গ্রোয়িং সময়ে পূর্ণবৃদ্ধি ঘটছে, গ্রোথ শেষ একথা বলা যায় না। এদের তৃতীয় শটি গঠনমান বর্ধমান বলে এদের ভুলভ্রান্তি স্বাভাবিক। প্রথম শয়ের তাড়নাকে নিয়ন্ত্রণ করতে না পারাটা অনভিজ্ঞতার লক্ষণাক্রান্ত, আবেগের প্রাবল্য রোধ করার অযোগ্যতা ক্ষমার্হ, বিচার বুদ্ধি ভবিষ্যৎ দৃষ্টির অভাবটি প্রণিধানযোগ্য। কিন্তু যেখানে তৃতীয় শয়ের প্রকাশ এবং ব্যবহার অপেক্ষিত কাম্য, সেখানে সেই বড়দের বেলায় কল্পনা প্রবণতা, অদূরদর্শিতা, বিচারহীনতা, গ্রহদৈব দিন নক্ষত্র কোষ্ঠী বিচার ধারণা বিশ্বাসের অবিশ্লেষিত অপরীক্ষিত প্রভাবে পরিচালিত হওয়া কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। বিবাহ পূর্ব জীবনে যুবক যুবতীদের বেলায় উদ্দেশ্য লক্ষ্য অভিপ্রায়গুলির অনেকানেক প্রকাশিত হয় না। যেগুলি কপতি কথায় প্রকাশ পায় তার অধিকাংশই রোমান্টিক, কল্পবিশ্বাস, ভাব প্রবণতাক্রান্ত, দার্শনিক কথা। মনের অভ্যন্তর চাহিদাগুলি, কামনা বাসনাগুলি সুকৌশল কাব্যধর্মিতার পরিশীলিত শব্দ বাক্য ধারণায় প্রকাশ পায়। বাস্তবের নুন তেল চাল বা সকাল দুপুর বিকেলের কর্ম ঘর্ম কর্তব্যের নিরিখে কখনোই উত্থাপিত হয় না। আড়াল আবডাল, কখনো স্বেচ্ছায় কখনো অনিচ্ছায়, কখনো প্রশ্নের জিজ্ঞাসার অভাবে, কখনো উদ্দেশ্য লক্ষ্য অভিপ্রায়ের পরিপন্থী বলে। ব্যক্তির ধারণা বিশ্বাসের মধ্যে অভ্যন্তরে অন্তঃস্থলে যেসব অনমনীয় বেয়াড়া গোড়ামিগুলো কুণ্ডলি পাকিয়ে বসে আছে, যেসব সংস্কার বিশ্বাসগুলো অপরিবর্তনীয়, অসংশোধনীয়, ধ্রুব বলে নিত্য অটল হয়ে ব্যক্তিত্বের ভূষণ হয়ে অপেক্ষা করছে, যেসব স্ত্রী পরিবারের জন্য, মায়ের জন্য, দাসী পুত্রার্থে ইত্যাদি প্রভৃতি, এবং স্বামী দেবতা কর্তা ভর্তা ত্রাতা ভরণ পোষণ করার দায়িত্বপ্রাপ্ত ইত্যাদি প্রভৃতি, সেই সব গোড়ামি এবং ভূষণগুলিকে কখনোই প্রকাশ করে সামনে আনে না, এবং ফলে উত্তর বিবাহ জীবনে এগুলি হিমবাহ গ্লেসিয়ার হয়ে দাম্পত্যের টাইটানিককে ভেঙে ডুবিয়ে অতলান্ত করে তোলে। আবর্জনায় উত্তরাধিকার সূত্রে পেলেও আবর্জনায় নিজেরা নিজ নিজ বিচারহীন অবিশ্লেষিত নির্বুদ্ধিতায় জোগাড় সংগ্রহ করে নিলেও তা আবর্জনা। গোষ্ঠী দল যাযাবর জীবনের সংগ্রহ অথবা কৃষি সভ্যতার অনুসরণে প্রাপ্ত, তখন বাস্তব এবং এখন অসামঞ্জস্য অথবা শিল্প কারখানা কর্পোরেট গ্লোবালাইজড জীবনের উঁচু স্তরে সঠিক কিন্তু মধ্য নিচু স্তরে বেমানান ইত্যাদি প্রভৃতি ধ্যান ধারণাগুলি কখন যে আবর্জনা হয়ে ব্যক্তি জীবনকে পর্যদস্ত করে ফেলছে তা যদি না বুঝি বা না জানি, তাহলে সেই সব ত্রাতা ধারণার চাপে তাপে নিজ নিজ জীবন নষ্ট হবে। ডিভোর্স সেই নষ্ট জীবনের উপসর্গ, কথাটা ক্রমশ প্রকাশ পাবে। বিবাহ পূর্ব জীবনের 3টি সময় ব্যাপ্তি রয়েছে। উত্তর বিবাহ জীবনেরও অন্তত 3টি সময় ব্যাপ্তি রয়েছে। এদের মধ্যে প্রথমের শেষটি আর দ্বিতীয়ের প্রথমটি অনেকের বেলায় সর্বসম। বিবাহ পূর্ব জীবনে নর নারী ভিত্তিক যৌন টান আছে প্রথম, ভালো লাগা ভালোবাসার আকর্ষণ আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পর্যায়ে দ্বিতীয়, এবং মন দেওয়া নেওয়ার পরিকল্পনা আছে তৃতীয়, ভবিষ্যৎ গড়ার ভাবনা। বিবাহ উত্তর জীবনে এই তৃতীয়টি প্রথম, দ্বিতীয়টি গৃহ পরিবার গঠনের বাস্তবতা, এবং তৃতীয়টি পরিকল্পিত জীবনযাপন অথবা মতদ্বৈত মতানৈক্য মনান্তরের কারণে বিচ্ছেদ, ডিভোর্স। অন্যভাবে এই প্রবাহ বা অগ্রগমনকে প্রকাশ করা যায় পরিচয়, পরিকল্পনা, জীবনযাপন। 3টি পর্বেই সঠিক বেঠিক চিন্তা আবেগ কামনার প্রভাব ঘটে, এবং তাই যতখানিতে বেঠিক থাকে ভ্রান্তি ঘটে, ততখানিতে ব্যক্তি নিজ নিজ কারণে বিরক্ত বিব্রত তিক্ততার বোধকে টেনে আনে। ভ্রান্ত ধারণা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধরে নেওয়া অ্যাজাম্পশনস, ভ্রান্ত আশা প্রত্যাশা, ভ্রান্ত বিচার যুক্তি বিশ্লেষণ, ভ্রান্ত সিদ্ধান্ত, ভ্রান্ত আচরণ সম্পর্ককে ভাঙার পথে ঠেলে নেয়। যখনই সেই মতদ্বৈধ মতানৈক্য মনান্তর ঘটে, তখন সম্পর্ককে সারাই করার, বিনির্মাণের, পুনরায় গঠন করে নেবার পথ প্রকরণ জানা থাকে না বলে, মনোবৈজ্ঞানিক কার্যকরণ এবং সেই সবের প্রতিকার প্রতিরোধের অজ্ঞতা থাকে বলে সঠিক পথ গ্রহণ না করে ভ্রান্ত বেঠিক পথে হিতে বিপরীত ঘটতেই থাকে। অর্থাৎ চাই এক কিন্তু করে ফেলি আর। বিবাহিতদের উভয়েই মঙ্গল কল্যাণ সুখ শান্তি চায়। কার সুখ, কি পরিমাণে সুখ, কি মাত্রায়, তা কখনোই পরস্পরের দ্বারা নির্ধারিত স্বীকৃত নয়, স্বীকৃত থাকে না। কিন্তু যেসব পথ পদ্ধতি প্রকরণে তারা সেই সব পেতে চায়, সেইখানে ছোট থেকে বড় নানা প্রকারের ভ্রান্তি সেই সব প্রাপ্তিকে কণ্টকাকীর্ণ করে তোলে। এই কণ্টক
উৎপাটনের পথগুলি সময় মতো এক এক করে বলা যাবে। তাহলে ব্যাপারটাকে এইভাবেও বলা যায়, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। কিন্তু এই বক্তব্যের অন্যতর উপস্থাপনা যা আছে, যাহা চাই তাহা ভুল করে চাই, সেই উপস্থাপনা অবশ্যই সঠিক নয়। দাম্পত্য জীবনে সুখ শান্তি ইত্যাদি আমরা কখনোই ভুল করে চাই না, কিন্তু যা পাই তা অনেক সময় নিজ নিজ ভুলের মাসুল হিসেবেই পায়। সঠিক যোগ্য যথাযথ পথ নিলে কাম্য ও প্রাপ্যের মধ্যে কাঙ্ক্ষিত সামঞ্জস্য ঘটত, এমনকি উন্নততর প্রাপ্তির সড়ক পথ খুলে যেত। উদাহরণ হিসেবে খবরের কাগজে দেওয়া পাত্রপাত্রীর কাঙ্ক্ষিত গুণপনাগুলি দেখে নিন, অথবা নির্বাক করে ওদের নিজ মুখের প্রত্যাশিত গুণপনার তালিকাটি শুনে নিন। সুশিক্ষিত, সবগুলি উভয়লিঙ্গ বুঝে নিন। সুশিক্ষিত, সুদর্শন, সুন্দর, বুদ্ধিমান, কর্মক্ষম, সুউপায়ী, মার্জিত রুচি, আধুনিক, ব্যক্তিত্বপূর্ণ, বিনয়ী, সদালাপী, সংস্কৃতিবান ইত্যাদি। আসলে বাস্তব জীবনে এগুলি চাই এবং চাই না দ্বন্দ্ব এবং যন্ত্রণা। তাই স্বামী স্ত্রীর নিজস্ব সৃষ্টি, অথবা মা বাবা, শ্বশুর শাশুড়ির, অথবা অন্যান্য আপনজনদের। 3.2 স্ববিরোধ ও তার উৎস কারণ। কেন এই স্ববিরোধ, এই দ্বন্দ্ব, এই যন্ত্রণা? তাই বলি। প্রথম, এই চাইগুলির সঙ্গে যারা চায় তাদের নিজ নিজ গুণপনার প্রায়ই বিরোধ, বৈপরীত্য, অসামঞ্জস্য থাকে। অশিক্ষিত এক পক্ষ সুশিক্ষিত অন্য পক্ষ চাইছে, এমন হতেই পারে। অত্যন্ত কুদর্শন কিন্তু চাইছে সুদর্শন। নিজে সুন্দর থেকে শতহস্ত দূরে থেকেও কাম্য ব্যক্তিকে তাই সুন্দর এর প্রকাশ খুঁজতেই পারে। আংশিক বা পূর্ণ নির্বোধ হয়েও বুদ্ধিমানের অন্বেষণে বাধা নেই। নিজে আলসে কিন্তু প্রত্যাশায় কর্মক্ষমের খোঁজ চলতে পারে। কিন্তু ইত্যাদি ঘটলে যে বিরোধ বিপত্তি ঘটবে তার কি হবে? দ্বিতীয়ত, পুত্রবধূ হিসেবে ঘরে এসে রান্নার, ঘর গোছানোর, সেবা করার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চাহিদা প্রকাশ করার মাধ্যমে দ্বিতীয় স্ববিরোধ ধরা পড়ে যায়। যা যা চেয়েছিলাম তার সবগুলি তখন বিস্তৃত হয়ে অন্য অনেক চাই তুলে ধরি। খুঁজছি প্রকাশিতভাবে মডেল, আর যখন পেলাম তখন দাসী হিসেবে মূল্যায়ন করলাম। জামাই পেয়েও এমন স্ববিরোধ ঘটতে পারে যখন সে তার মতো ব্যবহার করে, আপনার মনের মতো নয়। তৃতীয়, অন্তর্জ্বালা, অন্তর্দ্বন্দ্ব, সন্দেহ, প্রবণতার দংশন অনিবার্য হয়ে দেখা দেবে যদি যা চাই তা সত্যি সত্যিই পায়। অন্যে সকলে প্রশংসা করবে, দেখবে, এবং অমন সর্বগুণান্বিতা হুরি পরি দেবী বা মোহিনী হলে নানা রকমের মতিভ্রম ঘটতে সময় লাগবে না। চতুর্থ, ব্যক্তিত্বের সংঘাত ঘটবে এবং তখন ইগো, পৌরুষ, সংস্কার বিষের মতো সম্পর্ককে বিষাক্ত করে দেবে। বুদ্ধিমতী হবে কিন্তু বুদ্ধির প্রকাশ ঘটাবে না। চাকরি করবে কিন্তু অর্জিত অর্থে অধিকার থাকবে না। শিক্ষিত হবে কিন্তু সেই শিক্ষা প্রকাশ পাবে না। রুচির, সংস্কার, বিচক্ষণতা থাকবে কিন্তু তা চেপে রাখবে ইত্যাদি চেতন অবচেতনের দাবি মতবিরোধ মনান্তরকে অনিবার্য করে তুলবেই। পঞ্চম, আধুনিক শিক্ষিত হতে গেলে যে বয়স, অভিজ্ঞতা, মেধা থাকবে সেই সবের স্বীকৃতি দেব না। তাদের জীবনের সংগ্রহ, 18 থেকে 30 বছর বা তার বেশি জীবনের সংগ্রহ, পরিচিতি, বন্ধু বান্ধবী, প্রেম, ভালোবাসা ইত্যাদি থাকবে না। অস্বাধীনতা অর্থাৎ স্ব-অধীনতা দেব না। না বালিকার মতো মনে করে গড়ে পিটে নেব। অতীত ভুলিয়ে বর্তমানে নতুন করে বাঁচার নিয়ম, রীতিনীতি শেখাবো। এসবই অবাস্তব, কল্পবিলাস বা স্ববিরোধ। ষষ্ঠ, আমি প্রাধান্য যা প্রেম ভালোবাসা পর্বে ডুবো পাহাড়ের মতো মনের গভীরে অধিকাংশ সময়ই অদৃশ্য, অপ্রকাশ বা স্বল্প দৃশ্য নম্র প্রকাশে উপস্থিত থাকে, নানা কারণেই তেমন থাকে, তা বিবাহ উত্তর পর্বে দৃশ্য প্রকাশ্য কঠিন কঠোর আকার প্রকাশ পায়। ছেলেদের বেশি, কারণ পুরুষ শাসিত সমাজ, মেয়েদের কম, কিন্তু সম্পর্ক ভাঙার পক্ষে প্রায়ই যথেষ্ট বলে পরিগণিত হয়। সপ্তম, সংবেদনশীলতার বা ভালোবাসার অভাব এবং সেই সঙ্গে বাস্তবতার তীব্র চাপ। সমাজ ব্যবস্থায় নারীকেই পতিগৃহে যেতে হয়। পিছনে ফেলে আসা দীর্ঘ জীবনের শত সহস্র টান চেতনা সম্পর্কগুলি মনকে ম্রিয়মান, মুহ্যমান করে রাখে, অন্য মনস্কতা আক্রমণ করে এবং নতুন ব্যক্তির সম্পর্ক পরিবেশ বোঝে না, অনুভব করে না, সংবেদ্য হয়ে কাঙ্ক্ষিত পরশটুকু দেয় না। প্রতিনিয়ত তুলনা ঘটতে থাকে। ব্যথা জায়গায় বেশি ব্যথা লাগে, তাই মনটি তিক্ত হয়ে সম্পর্কটিকে বিস্বাদ করে তোলে। বাস্তব চাহিদার ঘাত প্রতিঘাতে কারণে অকারণে নেতির আক্রমণ ঘটে। ইটের পরে ইট, মানুষ মাঝে কীট বোধ বিষণ্ণ করে তোলে। অষ্টম, অজ্ঞাত অপ্রকাশিত তথ্য সত্য স্বরূপ ঘটনার অভিঘাত। কোনো ব্যক্তি কখনোই অপর কোনো ব্যক্তির বিষয়ে সম্পূর্ণ সমগ্র তথ্য সত্য স্বরূপ ঘটনাদি জানতে পারে না, জানাতেও পারে না, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। তাই অনিবার্যভাবেই যা সব জেনেছি জানিয়েছি তা থেকে জানানোতে যখন অভাব ঘাটতি ধরা পড়ে, তখন মনোবৈজ্ঞানিক অজ্ঞতার কারণে অথবা বিচার বিশ্লেষণের ঘাটতির অযোগ্যতার কারণে একের প্রতি অপরের মন বিষিয়ে যেতেই থাকে।
আর একবার নেতি বিষের কামড়ালে, সন্দেহের বীজ বপিত হলে তিক্ততার অঙ্কুর ক্রমশ মহিরুহের আকার নিতে পারে। নবম, কান পাতা স্বভাব এবং কানে মন্ত্রদানের শয়তান প্রকৃতি। না জানাকে জানার বা ব্যক্তি বিষয়ে আরও জানার আগ্রহ যেমন মারাত্মক ক্ষতি ঘটাতে পারে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে, তেমনি সমাজে পরিবেশে শুভার্থীদের সংখ্যা সর্বদাই প্রয়োজনের তুলনায় বেশি অফুরন্ত। সর্বনাশের উৎস কেন যে তারা সেই উপকারটি করতে বাধ্য, কেন যে অর্ধপরিচিত অপরিচিত হয়েও তারা অপরের শুভ কামনায় তথ্য সত্য ঘটনা স্বভাবের প্রকাশে উদ্ভাসে উচ্ছ্বসিত নিম্নকণ্ঠ হয়, তার কারণ তাদের জিজ্ঞাসা করলে অদ্ভুত সব উত্তর মিলবে। কিন্তু দুঃখের বিষয়, এই সব প্রশ্ন জিজ্ঞাসাটাই স্বামী স্ত্রী কখনোই সেই অপরকে করে না, বরং কান পাতে বিশ্বাস করে এবং ডিভোর্সের মহাসড়কে প্রথম পদক্ষেপটি করে বসে। দশম, ভুল আদর্শ, ভুল নীতি, ভুল মূল্যবোধের অনুসরণ করে যাপিত যাপনযোগ্য বাস্তব জীবনের ভরাডুবি ঘটায়। অলীক, অর্থহীন, অবাস্তব এক আদর্শকে, নীতিনিষ্ঠতাকে বা মূল্যবোধকে একমাত্র গোঁড়ামির বসে সত্য সঠিক সাধ্য ভেবে এরা নিজেদের ধোঁকা দেয়, বঞ্চিত করে, তিক্ততার সৃষ্টি করে এবং বিচ্ছেদের পথ সুগম করে তোলে। গণিতের এলাকায় সকল প্রশ্নেরই নিজ নিজ উত্তর, একটি মাত্র উত্তর, সত্য সঠিক সাধ্য। কিন্তু বাস্তব জীবনে কোথাও একমাত্র উত্তর নেই, বহু বিকল্প উত্তর থাকে, আপেক্ষিক উত্তর থাকে। যে জীবনের বেলায় সত্য সঠিক সাধ্য, সেইটিকেই যৌথভাবে খুঁজে বেছে পেতে হয়। এইটি না জানার জন্য এই গ্রাহ্য বিকল্প অনুসরণের মানসিকতা তৈরি থাকে না বলে সংঘর্ষ, সংঘাত, বিচ্ছেদ এবং গন্তব্য ডিভোর্স। অতএব বিবাহ পূর্ব পর্বে বা উত্তর বিবাহ পর্বে সদর্থক নির্দেশ অজ্ঞতাকে যথাসম্ভব দূর করবে, সম্পর্কের মনোবিজ্ঞানসম্মত দিকগুলি জেনে বুঝে নেবে, সম্ভাব্য দংশন আক্রমণের বিষাক্তকরণের উৎসগুলি বিষয়ে সচেতন ভাবনা চিন্তা পরিকল্পনা করে রাখবে, বই পড়ে জানবে, কান পেতে নয়। বোঝা গেল যে ডিভোর্স অনিবার্য এবং অনিবার্য নয়। অনিবার্য কারণ অন্ধতা, অজ্ঞতা, অদূরদর্শিতা ইত্যাদি। এগুলি আমাদের জৈব এবং সাংস্কৃতিক এর উপাদান হিসেবেই থাকে। অনিবার্য নয় কারণ উত্তরণের পথ আছে, সেই পথ অনুসরণও করা যায় যদি ও যখন আমাদের বিচার বুদ্ধি সঠিকভাবে কাজে লাগানো যায়। ডিভোর্স একটি ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, আইনি প্রক্রিয়া। ডিভোর্সের কারণ সবসময়ই মানসিক তিক্ততা, যা সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে তোলে। অতঃপর সেই তিক্ততার বিষয়ে কথা